এবং এটা নিয়ে আমাদের অনেক গালি শুনতে হয়। আমরা যেমন শুনি ইটালিয়ান লোকজন তোমাদের পিৎজা খেলে বমি করে দেবে, বা ইটালিয়ান লোকজন বা আমেরিকান লোকজন যদি তোমাদের পিৎজা খায় তোমাদের এটা জ্বালাই দেবে, পিৎজা নামের তোমরা কলঙ্ক, এটা সেটা। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, খাবার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর কোনো অরিজিনালিটি হয় না। আমি পৃথিবীর অনেক দেশের খাওয়া খাইছি ভাই, বুঝছেন। আমার কাছে মনে হয় বাংলাদেশের খাবার হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট খাবার। ফার্স্ট হচ্ছে বার্মিজ, ওদের যে মশলার মিক্স ভাই, ওইটা বিট করা যায় না। এক্সাম্পল দিয়ে, আমার বিজনেস লয়ের ফ্যাকাল্টি বলছিলেন যে আমাদের দেশের আইন প্রণেতারা বিজনেস লগুলো এমনভাবেই করেন যেন আপনি বিজনেস না করতে পারেন, আর বিজনেস যদি করতে চান তাহলে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে হবে। ও আমার চাচা এমপি, আমার মামা মিনিস্টার, আমার খালা এলাকার কমিশনার। সো আমরা কিন্তু এই এন্টাইটেলমেন্টটা খুব পছন্দ করি। এইটা যেই দিন আমি স্ট্রিপ করতে পারবো আমার থেকে, তখন এটা খুব ভালো হয়। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এন্টাইটেলমেন্ট। আমার এখানে 1200-র উপর লোক কাজ করে। যেই মানুষজনকে আমরা কাজ করি, দেখেন এরা অধিকাংশ অর্ধশিক্ষিত বা একেবারে প্রান্তিক লেভেলের মানুষ। আমরা যদি কাজ না দেই, তাদের গার্মেন্টস ছাড়া তার কাজ করার জায়গা নেই। ডিসি অফিসের অনুমোদন না থাকলে অসুবিধা আছে। কিন্তু আমার পাশে একটা ছোট দোকান যে বেকারি বিক্রি করছে, ওনার অসুবিধা নাই। আমার কিন্তু ওনার সাথে কম্পিট করতে হচ্ছে। আপনি তো বিজনেস মেরে ফেলতেছেন। এটা একটা ব্যাপার। এত কিছুর পরে গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি দেওয়া হয় না। আমরা এখন এসএমই পর্যন্ত না, গভর্নমেন্ট এটাকে, আমরা ব্যাংক থেকে লোন পাই না, কারণ এটা এসএমই না। ব্যবসা করতে বাংলাদেশে অনেকেই বলেন যে ব্যবসাটা কঠিন, বাংলাদেশে সরকার থেকে হেল্প পাওয়া যায় না, এটা হয় না, ওটা হয় না, নিশ্চয়ই সমস্যা আছে। আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, ওদের বিজনেসে আপনি একটা টোকা দিবেন, সাথে সাথে আপনার ফরেন মিনিস্টারের কাছে ফোন আসবে, অ্যাম্বাসেডার থেকে, যে আমাদের বিজনেসে কষ্ট ক্ষতি হচ্ছে, তাই না? আর আমাদের এখানে আমাদের দেশের অবস্থা হচ্ছে, একজন ফরেনার আমাদের দেশে যে রাইটস পায়, আমরা এই দেশের লোক ওই রাইটসটা পাই না, যে আপনি ট্রাই স্টেটের বাইরে এটা বিক্রি করতে পারবেন না। আপনি যদি পিৎজাকে স্টেপল খাবার বানাইতে চান, সেটা পিৎজা হতে পারে, সেটা বিরিয়ানি হতে পারে, সেটা কাবাব হতে পারে, সেটা চাইনিজ হতে পারে। যেমন বাংলাদেশে কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলে আপনি চাইনিজ বিক্রি করলেও করতে পারেন, চাইনিজ রেস্টুরেন্ট সব জায়গাতেই আছে, কিন্তু ওরা একদম অথেন্টিক চাইনিজ বিক্রি করছেন না। ওরা ওই এলাকার মানুষের টেস্টবার্ডের সাথে রিলেট করে চাইনিজ বিক্রি করছেন, এই কারণে ওটা ওখানে চলছে না। আই এম নট এ সেলিব্রিটি ভাই। ইউ ক্যান সে টু সাম পিপল আই এম আ সেলিব্রেটেড বিজনেসম্যান, অ্যান্ড আই নেভার ওয়ান্ট টু বি সেলিব্রিটি। যারা আপনার দেশের জন্য কাজ করতেছে, আমাকে এক্সট্রা সাবসিডি দেওয়ার দরকার নাই, আমাকে অ্যাটলিস্ট আমার ব্যবসাটা ঠিক মতো করতে দেন, একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দেন, আমার ভ্যাট ট্যাক্স কমে দেন, যে ভাই তোমার কিচ্ছু তোমার আমার টাকা দেওয়া লাগবে না। একটা খুব ইজি থিওরি আছে, যে ব্যবসা করেন, ইউ হ্যাভ টু মেক শিওর ইউর কাস্টমার ইজ থিঙ্কিং দে আর উইনিং আউট অফ দিস ডিল। দুই রকমের প্রাইসিং স্ট্র্যাটেজি আছে মার্কেটিং ওয়াইজ, একটা হচ্ছে ভ্যালু বেস, একটা কস্ট বেস। খাবার সবসময় কস্ট বেস প্রাইসিং স্ট্র্যাটেজি হয়, যে খাবার থেকে বেশি লাভ, খাবার চিকিৎসা বেশি লাভ করা ঠিক না। এইটা একটা এথিক্যাল জায়গা থেকে আমার মনে হয়, কিন্তু যে কেউ যদি না করেন, এটা তার পার্সোনাল, আমি তাকে খারাপ বলবো না। আজকের পডকাস্টটা অসম্ভব স্পেশাল। এটা আমার জন্য স্পেশাল, আমার ফ্যামিলির জন্য স্পেশাল। এটার পেছনে একটা স্টোরি আছে, বিশাল স্টোরি। আমার মনে হয় এই স্টোরিটা গল্পে গল্পে মীর ভাই আপনাকে যদি বলতে থাকি তাহলে বোধহয় ভালো হয়। বলেন না। আমার পার্সোনালি আমি যে ধরনের খাবার পছন্দ করি তাতে কখনোই পিৎজা ছিল না। সো আমি গত বছর বিয়ে করেছি, আমার ওয়াইফ আমাকে ইন্ট্রোডিউস করাইলো যে শোনো তুমি পিৎজা খাও। আমি বললাম না, এটা আসলে আমার পছন্দ না। ও আমাকে জোর করে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, এবং সেটা পিৎজা বার্গ। এবং সেটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এরকম জুসি পিৎজা হইতে পারে। আমি তো সবসময় ড্রাই পিৎজা দেখে অভ্যস্ত, এই জন্য আমি খাই না। এবং তারপর থেকে এমন হয়, ধরেন লেট নাইটে আমরা যখন ডিসাইড করতে পারি না কোন রেস্টুরেন্টে যাব, ফাইনালি উই এন্ড আপ যে আমরা গুলশানের পিৎজা বার্গে যাব, এবং আমরা দুজন হ্যাপিলি তারপর বাসায় যাই। ফ্যান্টাস্টিক। এইটার একটা কারণ আছে, একটা বিজনেস থিওরি আছে, মনে করেন। এবং এটা নিয়ে আমাদের অনেক গালি শুনতে হয়। আমরা যেমন শুনি ইটালিয়ান লোকজন তোমাদের পিৎজা খেলে বমি করে দেবে, বা ইটালিয়ান লোকজন বা আমেরিকান লোকজন যদি তোমাদের পিৎজা খায় তোমাদের এটা জ্বালাই দেবে, পিৎজা নামের তোমরা কলঙ্ক, এটা সেটা। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, খাবার, ল্যাঙ্গুয়েজ, এগুলোর কোনো অরিজিনালিটি হয় না। কেমন আমি আপনাকে বলি, যেমন মনে করেন আপনি চায়নাতে গিয়ে চাইনিজ খাবার খাচ্ছেন, ওই চাইনিজ আর বাংলাদেশি চাইনিজের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। আবার ওই চাইনিজ, আবার আপনি আমেরিকাতে নিউ ইয়র্কে চায়না টাউনে গেলেন, ওইখানকার চাইনিজের মধ্যে ডিফারেন্স আছে। আবার নিউ ইয়র্কের চায়না টাউন আর সিডনির চায়না টাউনের চাইনিজ একই রেসিপি, একই ফুড, ডিফারেন্স আছে। তো
খাবারের বা আমাদের কাবাব বা টার্কিশ কাবাবের মধ্যে ডিফারেন্স আছে, আমাদের বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে ডিফারেন্স আছে। বিরিয়ানির জনক কিন্তু আমরা না, বা কাবাব হয়তো এসছে টার্কি থেকে, কিন্তু যখন আমাদের দেশে এসছে ইট হ্যাড টু গো অন পার উইথ দ্য টেস্ট বাড অফ বেঙ্গলি পিপল। সো আমাদের পিৎজাটাও এমন হওয়া উচিত যেটা আমাদের টেস্ট বাডের সাথে যায়। আপনি কিন্তু ইউ রাইটলি সেড যে অল ইউর লাইফ ইউ হ্যাড পিৎজা, ইট ওয়াজ ড্রাই। তো আমাদের প্যালেটের দিকে যদি আপনি তাকান, আমরা ভাত খাই, ভাতটা কিন্তু শুধু ভাত কিন্তু ড্রাই লাগে। এটার সাথে আমরা তরকারি সুন্দর করে মাখা খাই টু মেক ইট জুসি, ইয়েস, অ্যান্ড টু মেক ইট ইভেন মোর জুসিয়ার উই পুট ডাল ইনটু ইট। আমাদের শুধু তরকারি দিয়ে কিন্তু হয় না। তাহলে আমাদের খাদ্যাভ্যাসটা আমরা একটু ভেজা খাবার পছন্দ করি। এই কারণে খেয়াল করবেন ইউরোপ আমেরিকার ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার থাকে না, আর আমাদের ওয়াশরুমে হ্যান্ড শাওয়ার থাকে। ওদের টিস্যুতে হয়ে যায়, আমাদের টিস্যুতে হয় না। উই নিড লিকুইড। তো খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়েছে। আমি চিন্তা করছি মনে হয় অনেক সময় থাকে না ডিফেক্টস, যে এইটার মনে হয় ওই হ্যান্ড শাওয়ারটা নষ্ট হয়ে গেছে দেখে, এখানে নাই, এটা না থাকেই না, নাই, কারণ ওদের দরকার হয় না। ওরা যে টাইপের ফুড খায় দে ডোন্ট নিড ওয়াটার টু ক্লিন, মানে এটা ওনাদের পার্সপেক্টিভে। কিন্তু আমাদের কিন্তু দরকার, কারণ আমরা খুব ভেজা খাবার খাই। তো ইন জেনারেল আমরা দেখবেন এই কারণে বাংলাদেশে আমেরিকান ফ্র্যাঞ্চাইজ যদি আপনি হুবহু Ctrl+C Ctrl+V করেন, তাইলে কিন্তু এই বাংলাদেশে চলাটা খুব ডিফিকাল্ট। এই জন্য দেখবেন বার্গার কিং কিন্তু এখানে কম্পারেটিভলি লেস পপুলার দেন আমেরিকা, বিকজ দেয়ার বার্গার ইটিং কালচার ইজ ইন ইয়োর কার। যে আপনি ড্রাইভ থ্রুতে যাবেন, একটা বার্গার নেবেন, গাড়ি চালাতে চালাতে খেয়ে নিচ্ছেন, বা গাড়িটা এক সাইডে সাইড করে। হাউ মেনি টাইম উই ইট স্ন্যাক্স ইন দ্য কার? ভেরি রেয়ার। আমরা কিন্তু রেস্টুরেন্টে বসে খাই বা বাসায় বসে খাই, আর একটু আয়োজন করে খাই, তাই না? তো তাইলে আমাদের জন্য এক ধরনের বিনোদন, ইয়েস, অ্যান্ড অলসো ইবাদত। রাইট। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু খাবারটা খাচ্ছি, একটু ভেজা খাবার খাই। তা আমাদের পিৎজাটাও যদি ড্রাই পিৎজা বিক্রি করতে চান, আমি বলছি না মার্কেট নাই, কিন্তু দ্যাট উইল অনলি কনফাইন্ড টু দ্য ট্রাই স্টেট এরিয়া। যে আপনি ট্রাই স্টেটের বাইরে এটা বিক্রি করতে পারবেন না। আপনি যদি পিৎজাকে স্টেপল খাবার বানাইতে চান, সেটা পিৎজা হতে পারে, সেটা বিরিয়ানি হতে পারে, সেটা কাবাব হতে পারে, সেটা চাইনিজ হতে পারে। যেমন বাংলাদেশে কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলে আপনি চাইনিজ বিক্রি করলেও করতে পারেন, চাইনিজ রেস্টুরেন্ট সব জায়গাতেই আছে, কিন্তু ওরা একদম অথেন্টিক চাইনিজ বিক্রি করছেন না, ওরা ওই এলাকার মানুষের টেস্ট বাডের সাথে রিলেট করে চাইনিজ বিক্রি করছেন, এই কারণে ওটা ওখানে চলছে। তো যেইখানে যেই রকম মানুষ খাবার পছন্দ করে, ওই খাবারটার অরিজিনালিটি ঠিক রেখে ওইভাবে মডিফাই করতে পারতে হয়। আমরা খাবারে আবার ফিরবো। আপনি তো ট্রাই স্টেটও ভালো করতেছেন, ইয়েস। মানে এইটার সিক্রেট কি? এইটার ব্যাপারটা হচ্ছে কি, দেখেন আপনি সুশি যখন খাবেন, আপনি সপ্তাহে একদিন সুশি খেতে পারবেন বা মাসে 2 বার সুশি খেতে পারবেন, বিকজ এইটা আপনার খেতে ভালো লাগে, কিন্তু ইট ডাজন্ট গো উইথ ইউর টেস্ট বাড, মানে এটা আপনার রেগুলার প্যালেটের মধ্যে নাই। সো টু মেক দ্য পিৎজা staple product for Bengalis, we had to go on par with Bengali taste buds. So গুলশানের লোকজন তো আমেরিকা থেকে আসে নাই, তো উনারা হয়তো যখন ওনাদের একটু ফ্যান্সি পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে বা একটু ইটালিয়ান টেস্টের পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে, দে আর প্রেফারিং সামহার এলস। আর ওনাদের যখন পার্টি দিচ্ছে, রেফ পার্টি, তখন হয়তো ওনাদের বাঙালি পিৎজা খেতে ইচ্ছা করছে। অ্যান্ড আমি বলি, আমাদের দেশে আমার এমন অনেক পরিচিত কাস্টমার আছে যারা ইটালি থাকেন, বাংলাদেশে এসে পিৎজা খাইছেন, ওরা বলছে ওয়াই ডোন্ট ইউ পুট আপ এ ব্রাঞ্চ ইন ইটালি? বিকজ ইটালিতেও ইটালিয়ান মানুষজন বাংলাদেশি টেস্টের পিৎজা খেতে যেতেই পারে। ঠিক যেইভাবে নিউ ইয়র্কে দেখবেন একটা জায়গা আছে, একটা লোক আছে বাংলাদেশি, উনি শুটকির পিৎজা বিক্রি করতেছে, বা নিউ ইয়র্কে দেখবেন অনেক নিউ ইয়র্কার ফুচকা খেতে যাচ্ছে, তাই না? একেবারে বাংলাদেশি টেস্টে, যেটা আপনি জ্যাকসন হাইটসে বিক্রি হচ্ছে। তো আসলে খাবার ওদের জন্য আবার এটা স্টেপল না, কিন্তু আমরা যেমন মাসে 2 বার শখ করে সুশি খেতে চাই, ওনারাও এরকম শখ করে 2 বার বাংলাদেশি পিৎজা কেন খাবেন না? খেতেই পারেন। এই জায়গা থেকে একটু বলি, আশপাশ থেকে শুনছি যে পিৎজা বার্গ নাকি ইটস গোয়িং গ্লোবাল। দ্যাটস হোয়াট ইজ আওয়ার আলটিমেট গোল। উই ওয়ান্ট টু গো গ্লোবাল। আমাদের এই মুহূর্তে গ্লোবাল না যাওয়ার পেছনের কারণটা ইনভেস্টমেন্ট না, ইটস অপরচুনিটি কস্ট। মানে আমি যেই পরিমাণ প্যারা খাবো ভাই, যেই পরিমাণ ইনভেস্ট করব, আর যেই পরিমাণ মার্কেট রিসার্চ করতে হবে, ওই প্যারাটা যদি আমি দেশে নেই, 10টা ব্রাঞ্চ ওপেন হয়ে যাবে কম্পারেটিভলি নিউ ইয়র্কে 1টা ব্রাঞ্চ ওপেন করা থেকে। কিন্তু নিউ ইয়র্কে বা অন্যান্য জায়গায় আমাদের যেতেই হবে, কারণ আদারওয়াইজ ইউ ক্যানট গো গ্লোবাল। আর আমাদের ওখানকার পোটেনশিয়াল তো অনেক বেশি। যেমন নোয়াখালীতে ব্রাঞ্চ দিয়ে আপনি শুধু নোয়াখালী রিচ করতে পারবেন, নিউ ইয়র্কে ব্রাঞ্চ দিয়ে ইউ ক্যান রিচ দ্য হোল ওয়ার্ল্ড, বিকজ দ্যাটস দ্য ক্যাপিটাল অফ দ্য হোল ওয়ার্ল্ড। সো ফ্র্যাঙ্ক সিনাট্রার একটা কথা আছে যে ইফ ইউ ক্যান মেক ইট হিয়ার, ইউ ক্যান মেক ইট এনিওয়ার। সো আওয়ার টার্গেট ইজ টু ফার্স্ট পুট আ ব্রাঞ্চ ইন টাইমস স্কোয়ার। If we can make our Times Square branch run, we can run our branch anywhere else in the world. Wonderful. এবং আমরা eagerly waiting যে বাংলাদেশি একটা ফুড ব্র্যান্ড
দেশের বাইরে যাচ্ছে এবং তারপর ওখানে নাম এটা শুধু ফুড ব্র্যান্ডের জন্য না ভাই, আমাদের হয় কি আমরা আমাদের অরিজিনালিটিটা ভুলে যাই। কিরকম দেখেন, আমাদের দেশে কিন্তু আমি ওই দিন একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে পৃথিবীর অধিকাংশ নিট প্রোডাক্ট আমরা তৈরি করছি আফটার চায়না। তা সারা পৃথিবীর লোককে আমরা জামা পরাচ্ছি, যারা নিয়ে যাচ্ছে, H&M নিয়ে যাচ্ছে, ডিজনি নিয়ে যাচ্ছে, নাইকি নিয়ে যাচ্ছে আমাদের থেকে। উই ডোন্ট হ্যাভ আ ব্র্যান্ড ফর আওয়ার সেলফ, আমাদের একটা নিজেদের ব্র্যান্ড নাই। এইটা আমাকে প্রচণ্ড ভাবে এবং কষ্ট দেয়। কারণ দেখেন, আপনি একটা জারার আউটলেটে যাচ্ছেন, আপনি 50-60% প্রোডাক্ট কিনছেন বাংলাদেশি প্রোডাক্ট, তাই না? তাহলে ওয়াই কান্ট ইউ মেক আ ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ? ইয়েস, এইটার কারণ হচ্ছে আমরা মেকিংয়ে অনেক বেশি সময় ব্যয় করছি, টাকা পয়সা ব্যয় করছি, ইনোভেশনে করছি না। এই ইনোভেশনটা আমার কালচার থেকে আসতে হবে। যেমন ইন্ডিয়াতে কিন্তু ওই যে দেখবেন ওদের একটা ক্যালকেশন ব্র্যান্ড আছে, ক্যালকেশন, দে আর ডুইং ফেবিউলাসলি ওয়েল। তো আমরা সে মনে করেন আপনি একটা মেয়েদের জন্য মানে একটা ইয়ে বানাচ্ছেন, সালোয়ার বানাচ্ছেন বা জামা বানাচ্ছেন, ওয়াই ডোন্ট ইউ গেট দ্য আইডিয়া অফ ইট ফ্রম এ জামদানি শাড়ি, তাই না? বা আপনি একটা টাই বানাচ্ছেন, টাইটা আপনি কেন জামদানি শাড়ির ডিজাইন থেকে বা নকশি কাঁথার ডিজাইন নিয়ে চিন্তা করছেন না? আপনি ওয়ালেট বানাচ্ছেন, আমাদের লেদার তো মানে পরে থাকে, যেহেতু আমাদের কোরবানি ঈদের সময় প্রচুর লেদার আমরা সাইড করতে পারি। তো আপনার ওই লেদার ইন্ডাস্ট্রি, আমি একটা গুচির ওয়ালেটের দাম 1,20,000 টাকা। তা আপনি কেন আপনার ট্রেডিশনটা, আপনার এই জায়গার কাজটা দিয়ে ওইটা গ্লোবালি করতেছেন না? এটা করতেছেন আমরা বিকজ আমরা যেটা করছি, আমরা H&M এর জন্য ওয়ালেট বানাচ্ছি। উই আর ইনভেস্টিং মোর অন দ্য মেশিনারিজ অ্যান্ড ফ্যাক্টরিজ, লেস অন দ্য আপনার ইনোভেশন, মানে ফিলোসফিক্যালি আমরা ইনভেস্ট কম করছি। আমরা ওই যে এটা বলে হচ্ছে আপনার মানে ব্রেইন ওয়ার্কটা কম হচ্ছে। তো আপনি কারণ আমরা ধরেন ওরা ডিজাইন দেয়, আমরা খালি মেক করি যে তুমি এই ধাঁচের এই ছাঁচের। আমরা বিদেশ থেকে মেশিনের টেকনিশিয়ান আনছি। ওয়াই ডোন্ট ইউ গেট আ ডিজাইনার ফ্রম লুই ভিটন? আপনি ওকে 50 লাখ টাকা স্যালারি দেন, আমাদের দেশে আছে না কোম্পানি 50 লাখ টাকা স্যালারি দিতে পারে, কোনো ব্যাপারই না। তাকে দিয়ে এনে আপনার ওকে বলেন যে আপনি বাঙালি কালচারের সাথে রিলেট করে আপনি ইউরোপিয়ান ট্রেন্ড ফ্যাশন বানান, তাতে ইনকামটাও বেশি হইতো। অফকোর্স মানে এখন তো মানে ইউ আর গেটিং ইট ফর পেনিস, তাই না? মানে ইউ আর সার্ভিং দেম ফর পেনিস। মানে আমরা তো সবচেয়ে কম টাকা, মানে একটা $100 যদি কিছু বিক্রি করে, ওখান থেকে $5 আমার পকেটে হয়তো আসে কিনা আমি জানি না, সবকিছু করার পর আমাদের দেশে। তাহলে আপনি যদি নিজে ব্র্যান্ড করেন, নিজে ইনোভেশন করেন, আপনি যান না, আপনি দুবাই মলে আউটলেট দেন, আপনি ওরকম বড় বড় জায়গায় আউটলেট দেন, অসুবিধা নাই তো। ওয়ান্ডারফুল। ভাই আমি একটু যদি আপনার স্টোরিতে ফিরি, ডেফিনেটলি অনেক জায়গায় আপনি কথাটা বলছেন, তাও এটা জানতে লোভ সামলাইতে পারতেছি না যে খাবারের ব্যবসায় কেন আসলেন, আর খাবার বলতে পিৎজাই কেন চিন্তা করলেন যে এই জায়গাটা আনট্যাপড আছে? মানে এত কিছু চিন্তা করে নাই, যেটা চিন্তা করছিলাম ওই সময় ভাই, মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনার ড্রাইভটা, মানে অভাবের থেকে বড় ড্রাইভার কিছু হইতে পারে না। সো উই কাম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড ভাই, খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা বড় হয়েছি। আমাদের সবসময় ওই একটা লিমিটের মধ্যে চলতে হয়েছে। তো ওই সময় আমি যখন নর্থ সাউথে পড়তাম, ওই সময় আমার মনে হয়েছে যে কিছু করা উচিত নিজের থেকে। তো আমার প্রথম একটা রেস্টুরেন্ট ছিল বার্গার ফোকাস, বাট দ্যাট ওয়াজ উইথ সাম আদার পার্টনার্স। তো পার্টনারের সাথে থাকলে যে অসুবিধাটা হয়, বিকাম মোর অফ এ পলিটিশিয়ান, লেস অফ এ বিজনেসম্যান। যে দেখা যাচ্ছে যে সে আপনি রেস্টুরেন্টের জন্য সে একটা ঘড়ি কিনলেন, তো আপনি হয়তো 500 টাকাতে একটা ঘড়ি কিনছেন, আপনার এক পার্টনার বলবে এটার দাম 500 হলো কেন, এটা 300 টাকাও তো ঘড়ি পাওয়া যায়। আরেক পার্টনার বলবে কিনলাই যখন 2000 টাকাতে কিনতা। আরেকজন বলবে সবার হাতে ফোন আছে, তোমার ঘড়ি কেনার দরকার কি? তো আপনার একটা আইডিয়া পিচ করে অ্যাপ্রুভ করে এরপরে ইমপ্লিমেন্ট করতে করতে খুব দেরি হয়ে যায়। আই ক্যান রিলেট, আমার কিছু ব্যবসা ছিল, এগুলোর কারণে দাঁড়ায় নাই। বাট নেভারদারলেস উই ডিড হিউজ প্রফিট অন দ্য ফার্স্ট রেস্টুরেন্ট। সেকেন্ড ওয়াজ পেরি পাস্তা, ওইটাও আমি অনেক প্রফিট করছি, কিন্তু পার্টনারদের সাথে করলে যেটা হয় একটা লিমিটেশন চলে আসে। তো পিৎজা ওই সময় মিরপুরে পিৎজা হাট আর পিৎজা ইন ছিল, ওদের ব্যবসাটা ভালো ছিল, কিন্তু আমার যেটা মনে হচ্ছিল দে কুড নট মেক পিৎজা স্টেপল প্রোডাক্ট ইন বাংলাদেশ। অ্যান্ড অলসো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমরা 3টা ফ্রেন্ড মিলে আমরা পিৎজা খেতে যেতাম, বুঝছেন? তা আমাদের বাজেট ইউজ টু বি 1,000-1,200 টাকা। আমরা মিডিয়াম পিৎজা অর্ডার দিতাম, অর্ডার দিয়ে 6টা স্লাইস হতো। 6টা স্লাইসে 3জন মিলে 2 স্লাইস খাওয়ার পর আর খাওয়া যেত না, পেটে খিদা থেকে যেত। তা মনে হয়েছে যে নিজে একটা দোকান দিলে অ্যাটলিস্ট এই কষ্টটা মানুষের থাকবে না, যে পিৎজা খেতে গিয়ে টাকা পয়সার কথা খুব একটা চিন্তা করা লাগবে না। রোজার সময় ওয়েট করতেন যে
আনলিমিটেড পিৎজা আর কোক আর আমি আনলিমিটেড কোনো কিছুতে কোনোদিন যাই না, আর আমি এটা প্রেফারও করি না। কেন প্রেফার করি না? বিকজ আপনার প্রোডাকশন লাইনের একটা ক্যাপাসিটি আছে। আপনি যখন আনলিমিটেড অফার দিবেন ওই সময় প্রচুর নতুন লোক কিন্তু আপনার এখানে আসে। তো আপনি এই ক্যাপাসিটি ব্রেক করে, মানে আপনার প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ব্রেক করে যখন দিবেন, আপনি কোয়ালিটি ফল করবেন। তো যারা প্রথমবারের মতো আসছে তারা জানবে হয়তো আপনার কোয়ালিটি এরকম, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার রেগুলার কাস্টমার যারা আসবে তারা চিন্তা করবে না এরা অফারে খারাপ পিজা দিয়ে দিছে। সো ইউ আর মানে মেকিং ডিসস্যাটিসফাইড কাস্টমার অন এভরি এন্ড। মানে এইখানে আপনি কুইক কিছু ক্যাশ পাওয়া ছাড়া আপনার দীর্ঘমেয়াদী কোনো লাভ হচ্ছে না। তো তারপরে কি হলো, এই দুটো চিন্তা করে প্রথম ব্রাঞ্চটা কোথায় দিয়েছিলেন? মিরপুরে দিছি। মিরপুরে স্টার্ট করেছেন। এখন কতগুলো ব্রাঞ্চ আছে? And now we have around 20 outlets. Alhamdulillah. So the plan is to make it nationwide. That's where we are going for, and then মানে gradually globally, of course. মির ভাই, আপনি এখন সেলিব্রিটি, এটা আপনি বুঝেন না? I'm not a celebrity ভাই. You can say to some people I'm a celebrated businessman, and I never want to be celebrity. মানে যেমন কিছু জিনিস আমার খুব অপছন্দ ভাই, মানে অপছন্দ বলতে কি, কিছু জিনিস মানুষের মধ্যে, আমাদের দেশের মানুষের একটা বিরাট অসুবিধা হচ্ছে, এটা আমারও আছে, আমাদের মধ্যে এনটাইটেলমেন্ট চলে আসে। এনটাইটেলমেন্টটা যে কি পরিমাণ বাজে, আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। যে আমার বাসার নিচে যে আনসার ভদ্রলোক আছেন, আমার রেস্টুরেন্টের নিচে, উনি হয়তো গার্ড দিচ্ছেন, হ্যাঁ, হি ইজ আ ভেরি কার্টিয়াস গাই, ওনার ব্যবহার খুব ভালো, উনি ভালো কথা বলছেন, উনি মানুষকে হেল্প করছেন, মানুষকে পার্কিং এ হেল্প করছেন এন্ড এভরিথিং। ইউ পুট দিস গাই টু পাসপোর্ট অফিস, ইউ সি দিস গাইস টেন্ডেন্সি উইল চেঞ্জ। উনাকে আপনাকে পাসপোর্ট অফিসের লাইন মেনটেনের কাজে লাগান, উনি 1 বছরের মধ্যে গ্রামের বাড়িতে একটা বিরাট বাড়ি করে ফেলবে। তার মানে কি, আমরা যখনই পাওয়ার পাই তখন আমরা নিজেদেরকে অনেক এনটাইটেল মনে করি। ঠিক এই কাজটা আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টও হয় ভাই। দ্য গাই হু ইজ মাই বেস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডাজন্ট অলওয়েজ নেসেসারিলি মিন হি উইল বি মাই বেস্ট ম্যানেজার। একটা ছেলে হয়তো আমার খুব ভালো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ওকে অনেক প্রেস করলাম, ওকে মোটিভেট করার জন্য আই মেক হিম দ্য ম্যানেজার। হোয়াট হ্যাপেন্স ইজ হি বিকামস দ্য ওয়ার্স্ট ম্যানেজার আ লট অফ টাইম ইন পিৎজাবার্গ, বিকজ হি ফিলস ভেরি এনটাইটেল, যে আমাকে তো ভাইয়া চিনে, আমাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আম দ্য ইয়াংগেস্ট ম্যানেজার। এখন দ্য ভেরি থিং দ্যাট মেড হিম ম্যানেজার ইন দ্য ফার্স্ট প্লেস হি ফরগেটস দ্যাট, অ্যান্ড হি বিকাম দ্য ওয়ার্স্ট ম্যানেজার ইন পিৎজাবার্গ, অ্যান্ড দাস উই হ্যাভ টু লেট হিম গো আফটার 6 months। এই কারণে আমরা মানুষকে প্রমোশন দিতে অনেক সময় ভয় পাই, যে এইটাকে ওরা এত বেশি এনটাইটেল হয়ে যায় অনেক সময়। আপনি নর্মালি চিন্তা করেন যে মানুষজন দেখবেন যে আমরা সবসময় এন্টারটেনমেন্টটা কেন পছন্দ করি বা কিভাবে এটা বলি। সবাইকে কথা বলতে দেখবেন, সবাই বলবে আমি ছোটবেলায় আমরা অনেক বড়লোক ছিলাম, বাপ দাদা জমিদার ছিল, আমাদের বাসায় বাড়িতেই আছে, থাকতে পারে, বাট হাউ কাম দ্যাটস রেলিভেন্ট টু দ্য থিং দ্যাট ইউ আর ডুইং রাইট নাও, তাই না? আপনি ইনহেরেন্টলি ইউ ক্যান বি আ ল্যান্ডলর্ড, বাট এইটা আপনার কাজের সাথে কোনো প্রকার কোনো রেলেভেন্ট না। কিন্তু আপনি মাঝে মাঝেই বলতে শুনবেন, এবং আমরা কিন্তু অনেক সময় দেখেন এন্টারটেনমেন্ট চাই মানুষ আমাদেরকে দেখ। মানে আমার কারোর সাথে গ্যাঞ্জাম হলে আমরা ফার্স্ট থিং দ্যাট উই সে আমারে চিনোস, এক্স্যাক্টলি। অ্যান্ড অলসো উই সে হাউ মেনি টাইম ইউ সি পিপল সেইং ও আমার চাচা এমপি, আমার মামা মিনিস্টার, আমার খালা এলাকার কমিশনার। সো আমরা কিন্তু এই এন্টাইটেলমেন্টটা খুব পছন্দ করি। এইটা যেই দিন আমি স্ট্রিপ করতে পারবো আমার থেকে, তখন এটা খুব ভালো হয়। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট এন্টাইটেলমেন্ট। এই জন্য দেখবেন আমার অর্গানাইজেশনে নো বডি কলস মি স্যার, যে এরা কেউ আমাকে স্যার ডাকে না। আর স্যারের মধ্যে মানে গ্লোবালি না, আমাদের দেশে স্যার ডাকার মধ্যেও একটা এন্টাইটেলমেন্ট আছে। আপনি যখন অফিসে ঢুকার সময় 15-20 জন লোক আপনাকে দৌড়ে এসে সালাম দিবে, তখন আপনার মধ্যে যে এন্টাইটেলমেন্টটা হয়ে যাবে, দ্যাট উইল বি হার্মফুল ফর ইউ, বিকজ আপনি যখন শুরু করছেন তখন কিন্তু আপনার এন্টারটেনমেন্ট ছিল না, অ্যান্ড ওইটাই আপনাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। সো এই যে সেলিব্রিটি বলেন বা এই যে আই ডোন্ট লাইক দিস এন্টারটেনমেন্ট। এই আলাপটা চিন্তা করছিলাম, এখন তো এশিয়া কাপ চলছে, আমাদের প্লেয়ারদের সাথে এটা খুব বেশি হয় না? মানে ধরেন একটা ছেলে হয়তো ব্যাকগ্রাউন্ড খুব সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, মাঠে এসে ভালো পারফর্ম করছে, তারপর মিডিয়া ওকে নিয়ে কথা বলা শুরু করেছে, তারপর ও ফিল করা শুরু, মানে ভুলে যায় যে ওর মূল কাজটা কিন্তু মাঠে ভালো খেলা, ইয়েস, বাইরে না। এইটা একটা অনেক বড় কথা বলছেন ভাই। এইটার একটা খুব মজার অ্যান্সার আছে আমার কাছে। আমাদের প্লেয়ার যারা, ওদেরকে আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি না, বা ওনারা কি মানে ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্য কোনো দেশ থেকে এসছে না। আমাদের প্লেয়াররা তো আমারই চাচাতো ভাই, আপনার খালতো ভাই, কারো ফ্রেন্ড। ঠিক আমাদের পুলিশরাও তাই, পলিটিশিয়ানরাও তাই, আমাদের বিজনেস ওনাররাও তাই। তো প্রবলেমটা শুধু প্লেয়ারদের না, প্রবলেমটা জাতিগত। এখন ওই প্লেয়ারই যদি, যার মধ্যে এন্টারটেনমেন্ট চলে আসছে, উনি যদি আজকে পাসপোর্ট অফিসের আনসার হন, উনি ওই একইভাবে এন্টাইটেলড হয়ে যাবেন। রাইট।
তাই না? তো প্রবলেম মানে মানুষ বলেন না যে আমাদের পলিটিশিয়ানরা খারাপ বা আমাদের পুলিশ খারাপ, যদি খারাপ বলতে হয় যেই খারাপ দিকটা আমাদের আছে এটা আমাদের সবার মধ্যেই আছে। এবং ওই মানে পৃথিবীর সবচেয়ে মানে যে কোনো প্রবলেম যদি আপনি সলভ করতে চান ভাই, প্রবলেম সলভের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এটা হচ্ছে টু আইডেন্টিফাই দেয়ার ইজ আ প্রবলেম। মানে তাইলে আপনার 50% প্রবলেম সলভ। মানে পাগল যদি বুঝে সে পাগল ও অর্ধেক প্রবলেম সলভ। সো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই জায়গায় প্রবলেম আছে, জাতিগতভাবেই প্রবলেম আছে। কারণ আমার পুলিশ 90% যদি আপনি বলেন যে 90% পুলিশ না, সরকারি চাকরিজীবী ঘুষখোর, আপনার কথা রাইটও হতে পারে রংও হতে পারে, আমি ওই দিকে গেলাম না, কিন্তু সেটা যদি হয়ে থাকে তাহলে এই সরকারি চাকরিজীবীদের কি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, বা আমাদের পলিটিশিয়ানদেরকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসছি, বা আমাদের যাদেরকেই বলেন কাউকে তো আপনি ইম্পোর্ট করে আনি নাই। যে তুই আমার চিনোসের সাথে একটু মিলায় বলি, ওই যে লোকটা যাকে আমি আসলে গালি দিতেছি, বিপদে পড়লে হচ্ছে আমি ওর কথাই, ওর হয়তো নাম ভাঙাচ্ছি, বা আমার এন্টারটেইনমেন্টের দরকার হলে আমি হয়তো ওর কথাই বলতেছি, আমার অমুক সচিব। সো এটা তো আসলে এটা টু ওয়ে ব্যাপারটা, ইটস বোথ ওয়ে ট্রাফিক। তো আমার সবার আগে যেটা করতে হবে জাতিগতভাবে দেখেন, আমি ওই দিন সালমানের সাথে আড্ডা মারতেছিলাম, তার বলছিলাম সালমান, আমি বলছিলাম যে দেখেন আমাদের একজন গ্লোবাল হিরো নাই, মানে গ্লোবাল হিরো বলতে কি মানে গ্লোবালি সেলিব্রেটেড একটা নায়ক নাই, একটা নায়িকা নাই, একজন গায়ক নাই, গায়িকা নাই, একটা আমাদের গ্লোবালি সেলিব্রেটেড তেমন কোনো প্লেয়ার নাই। সাকিব আল হাসানের কথা বলতে পারেন, কিন্তু দেখেন মানে কোনো অ্যাথলেট নাই, ভেরি লিমিটেড। মানে ওইটা বলছি আমি, সাকিব আল হাসানকে ছোট করছি না, মানে আমি ইন জেনারেল বলছি। একজন ভালো ফুটবলার নাই, একজন কবি নাই, একজন সাহিত্যিক নাই, একজন ফিলোসফার নাই, তাহলে আপনি এই দেশ দিয়ে কিভাবে আগাবেন? মানে আমাকে সামনে রাখার মতো একটা মানুষ নাই যাকে দেখে আমি বলবো যে না আমি ওর মতো হতে চাই, তাই না? যে একজন গ্লোবালি সেলিব্রেটেড একটা লোক নাই। তবে আমাদের কিছু আছে, আমাদের কিছু এই আপনার সহকারী সম্পাদক বলে না ওই জিনিস আছে, আর বিসিএস ক্যাডার আছে, সহ সম্পাদক, হ্যাঁ, রাজনৈতিক দলের। এছাড়া আমাদের কিন্তু তাইলে অবশ্য প্রবলেমটা কিন্তু জাতিগত ভাই, রাইট, তাই না? যে এই যে এন্টাইটেলমেন্ট বলেন বা এই যে আমাদের এই মানুষজন নাই, যে এটা আমাদের কালচারাল অসুবিধা, দেশের মানুষের, আমাদের সবার মেন্টালিটিটা, আই এম অলসো পার্ট অফ ইট অ্যান্ড আই এম ইকুয়ালি গিলটি অফ ইট। আমাদের সবার কিন্তু অসুবিধা হচ্ছে কি প্রবলেম থাকাটা সমস্যা না ভাই, প্রবলেম আইডেন্টিফাই করতে না পারাটা সমস্যা। গ্রেট মীর ভাই, ধরেন একটা ইয়াংস্টারের জন্য যে ছেলেটা এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, একটা খুব ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ভালো খারাপের ব্যাপার না, ধরেন অ্যাসপিরেশন আছে আমিও একদিন ব্যবসা করে এন্টারপ্রেনার হব, আপনি অনেকেরই আইডল এখন, তাদের জন্য আপনি কি ধরনের, আই শুড নট বি এনিবডিজ আইডল, আমি এন্টারটেইনমেন্টের জায়গা থেকে বলছি না, যে আপনার সাকসেস স্টোরির ধরেন মাইলস্টোনের জায়গা থেকে বলছি না, আপনি অনেকে হয়তো এইরকম একটা প্যাথ চাই, ক্যারিয়ার ফোকাস, তার জন্য কি বলবো? আমি যেটা বলবো ভাই, এইটাও আমি ন্যাশনালি বলতে চাই। আমি নর্থ সাউথে থেকে গ্র্যাজুয়েশন করছি ভাই, মাই সিজিপিএ ইজ আ জোক, বিকজ আই নেভার ran after CGPA in my entire life ভাই। I always ran after learning and education. Whatever I'm doing in Pittsburgh, 70% of them are bookish knowledge, derived from my teaching in my education in North South University. তা আপনি নর্থ সাউথে পড়েন, আইউবিতে পড়েন, ইস্ট ওয়েস্টে পড়েন, মাদ্রাসায় পড়েন বা সরকারি কলেজে পড়েন, দ্যাট ডাজন্ট ম্যাটার। হোয়াট ম্যাটার্স ইজ আমার আপনার কারিকুলাম কাছাকাছি, যে বইটা দিছে ওই বইটা পড়েন অ্যান্ড ট্রাই টু রিলেট ইট উইথ রিয়েল লাইফ সিনারিও, তখন মাথা খুলে যাবে। যে বইটা পড়েন, বইটা পড়ে এটাকে রিয়েল লাইফ ইভেন্টের সাথে রিলেট করার চেষ্টা করেন, তাইলে দেখবেন অনেক কিছু। কারণ পিৎজা বার্গের নাম কেন পিৎজা বার্গ, এটার একটা কারণ আছে। পিৎজা বার্গের ট্যাগলাইন কেন পিৎজা বার্গ ইজ এডিক্টিভ, এটার একটা কারণ আছে। আমরা কেন এরকম পিৎজা বিক্রি করি, এটার একটা কারণ আছে, যেটা আমি আপনাকে বললাম, তাই না? এই রিলেটেবিলিটি কিন্তু আমাদের মার্কেটিং এ শিখাইছে, প্রোডাকশন ম্যানেজমেন্টে শিখাইছে, হয়তো বিদেশের এক্সাম্পল দিছে। হ্যাঁ, আমি ওটা বা যে দেশের এক্সাম্পল দেখ, মানে আমি ওটা মুখস্থ করে গেছি, কিন্তু আমি ওটা ভিতরে নেই নাই। তো আপনি দেখেন একজন ডাক্তার যে 5 বছর MBBS পাস করার পরে কিন্তু উই ট্রাস্ট হিম উইথ আওয়ার লাইফ, তাই না? একজন ডাক্তারকে আমরা আমাদের লাইফ দিয়ে ট্রাস্ট করি, উনি যে ওষুধ দেয় ওটা কিন্তু আমরা খাই। তো আপনি একজন বিজনেসের স্টুডেন্ট, আপনি 4 বছর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ে আসছেন, অর মাস্টার্স। ইয়েস, ইফ ইউ ক্যান ডু আ সিঙ্গেল বিজনেস দেন হোয়াট গুড ইজ ইউর ডিগ্রি ভাই? রাইট। মানে আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই কোশ্চেনটা নিজেদেরকে করতে হবে। তাইলে ওখান থেকে শিখতে হবে যে আমি অ্যানথ্রোপোলজিতে পড়ি, সঙ্গীতে পড়ি, বিজনেসে পড়ি, আর যেটাতেই পড়ি, যেটা পড়ছি ওটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা আমার বুঝে আসতে হবে ওখান থেকে।
এখন একজন ডাক্তারের রেজাল্ট যতই ভালো হোক, উনি যদি ভুল ভালো ওষুধ দেয় তাহলে তো আমরা ওটার কাছে যাবো না। ভাই আমি একটু যদি আপনার মার্কেটিং এর বিষয়টা নিয়ে বলি, অনেকেই অনেক প্রশংসা করেন আপনার, মানে ইউ পিক দ্য রাইট মোমেন্টস এবং মার্কেটিং এর সাথে অ্যামেজিংলি রিলেট করেন। আবার কিছু জায়গায় আপনি খুব ভালো সোশ্যাল ওয়ার্ক করেন, ওগুলো আবার ভাইরাল হয়। আমি যদি একটু অনেস্টলি জানতে চাই অন ক্যামেরা, যে ধরেন 5 আগস্টের পরের একটা সময়ে ওই যে গরমে তরমুজ নিয়ে একটা ঘটনা ঘটলো। হ্যাঁ ওই যে আমাদের রোজার সময়, এক্স্যাক্টলি রোজার সময়। তো দেখলাম যে আপনি খুব ভালো একটা কাজ করলেন ওই সময়। অনেকেই বললেন যে এটা পিৎজা বার প্রমোশনের জায়গা থেকে করেছে। আমি একটু প্রথমত আপনার মার্কেটিং ফিলোসফিটা বুঝতে চাই, যে এত ভালো করে রিলেট করার ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে চিন্তা করেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এই যে ভালো কাজগুলো করেন, যেগুলো আমার কাছে দেখে মনে হয় যে আপনি অ্যাপ্রিশিয়েবল, খুবই অ্যাপ্রিশিয়েটেড, খুবই চমৎকার, রাইট টাইমে রাইট নকটা নেন, ওইটা আবার ভাইরাল হয়। সো জিনিসটার একটু ব্যাকগ্রাউন্ডটাও যদি জানতে পারি। আমি ভাই মানে আমি মানুষজনের বলি আমার মানে ওকে বিজনেসম্যান, মানে কিকাস মার্কেটিয়ার, বিকজ মানে আই ওয়াজ টট মার্কেটিং, আমার মার্কেটিং মেজর ভাই। তো এইটা ন্যাচারাল আমার জন্য। হ্যাঁ মানে হয় না, মানে দেখা যাচ্ছে আপনি হয়তো ফিল্ম অ্যান্ড ড্রামাতে লেখাপড়া করছেন, আবার আপনার ছোটবেলা থেকেই এইটা আপনার ন্যাক আছে, দুইটা ব্যাটে বলে মিলে যায়। আমার ক্ষেত্রে মার্কেটিং এর ক্ষেত্রে ওইটা হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে আপনি যখন কাউকে প্রোডাক্ট বিক্রি করবেন, আপনার মাথায় রাখতে হবে আপনার টিজিকে, টার্গেট মার্কেটকে, তার এজ গ্রুপ কি, তার ইনকাম গ্রুপ কি, তার ফিলোসফি কি, তার সোশ্যাল অ্যাসপেক্ট কি। এত কিছু চিন্তা করে আপনি ভুল করতে পারেন। এইটা যে করতে পারেন এটা আপনার মাথায় রাখতে হবে। আমরা 10টা ঠিক করলে একটা ভুলও করি, একটা ভুল পোস্টও আমাদের হয়, আর এখন তো আরও বেশি হয়। এটার কারণ হচ্ছে মানে এত বেশি বড় হয়ে গেছে যে এখন আমরা রিসেন্টলি হোয়াট উই হ্যাভ ডান, আমাদের আগে মার্কেটিংটা সেন্ট্রালাইজ হতো, 6 মাস আগে আমরা এটা ডিসেন্ট্রালাইজ করে ফেলছি। সো এখন চিন্তা করেন যে দূরের থেকে মার্কেটিং টিম চালানো ইজ ভেরি ডিফিকাল্ট। এক্সাম্পল তারেক রহমান সাহেব, উনি খুব চেষ্টা করছে লন্ডনে বসে বিএনপি চালাতে, মাঝে মাঝে কিন্তু ফেল করতেছে, কারণ লন্ডনে বসে বিএনপি চালানো একটু ডিফিকাল্ট কাজ, তাই না? লন্ডনে বসে মানুষ বউ চালাতে পারে না ভাই। তো আমার পক্ষে ঢাকায় বসে কুমিল্লায় মার্কেটিং ডিপার্টমেন্ট চালানো খুব ডিফিকাল্ট, কিন্তু এইটা চালাতেই হবে। কেন চালাতে হবে? ঢাকার মানুষের মেন্টালিটি, জীবনের সুখ দুঃখ, ডেইলি লাইফস্টাইলের সাথে কুমিল্লার মানুষের এই ব্যাপারটা ডিফারেন্স আছে। এক্সাম্পল দেই আপনাকে। মনে করেন আজকে আমি বললাম যে আজকে সে মনে করেন ধানমন্ডিতে একটা সমাবেশ চলছে, পলিটিক্যাল সমাবেশ চলছে, প্রচণ্ড জ্যাম রাস্তার মধ্যে। তা আমি দুষ্টামি করে লিখলাম যে যারা ধানমন্ডি ব্রাঞ্চে অমুক রাস্তা দিয়ে মানে 20 মিনিটে চলে আসতে পারবেন তাদের জন্য পিজার সাথে বার্গার ফ্রি। সে দুষ্টামি করতে মানুষকে রিলেট করতে হবে, কারণ ওই দিন আপনারা ফাইজলামি করেন, আজকে 1 ঘন্টা ওই রাস্তায় বসে আছি, যাইতে পারবো না দেখে বলতেছে। হ্যাঁ, এইটা কিন্তু কনভারসেশন স্টার্ট করবে, কথা বলবে, রিলেট করবে। এরপরে আমরা আরেকটা মানে ফলো আপ পোস্ট দিব যে এই ভাইরা কিন্তু আয়সা পিজার সাথে বার্গার খাচ্ছে, আপনাদের দেখা পাচ্ছি না, আপনারা কই? তখন কিন্তু ইনস্টিগেট করবে যে শালা তাহলে একটা ফুড পণ্য অর্ডারই দিয়ে দিই। তো ওরা দেখা যাচ্ছে অনেক অর্ডার দেওয়ার জ্যামে বসে খাইতেছে, যে দেখেন আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, এই আমি কিন্তু অর্ডার ঠিকই দিয়ে দিছি। একটা ভালো কমিউনিকেশন হচ্ছে। হাউ কাম দ্যাটস রেলেভেন্ট টু কুমিল্লা? ইট ইজ নট, নাথিং টু ডু উইথ কুমিল্লা, তাই না? বরঞ্চ আপনি যদি কুমিল্লায় দেন, সে কুমিল্লা জেলা স্কুলের ভাইদের জন্য 10% ডিসকাউন্ট, তাই না? ওদের হয়তো দেখা যাচ্ছে জেলা স্কুলে ক্লাস 10-এর অঙ্ক পরীক্ষা খুব কঠিন প্রশ্ন হয়েছে, হ্যাঁ, তো ওইটার মধ্যে দেখা যাচ্ছে 50% ছেলেপেলে ফেল করছে। তো যদি বলেন যে অঙ্কে পাস করা ভাইদের জন্য 20% ডিসকাউন্ট, তাহলে কিন্তু কুমিল্লার লোকজন হেভি খুশি, তাই না? যে ক্লাস 10-এর অঙ্ক পরীক্ষার, তাহলে এইটা করতে হলে আমি ঢাকা থেকে পারবো না। কিন্তু আপনি যেটা করেন সেটা হলো ফেল যেটা করে এদের জন্য ডিসকাউন্টটা বাড়ায় দেন। আমি ইয়েস, যেন এরা বেশি, ওই সংখ্যায় তো বেশি থাকে, ইন্সপায়ার হয়। তো যেটা হচ্ছে কুমিল্লাতে ওই জায়গায় কুমিল্লা জেলা স্কুলে আমার মার্কেটিং এজেন্ট থাকতে হবে এই ইনফরমেশনটা পাওয়ার জন্য। এক্স্যাক্টলি, অন গ্রাউন্ড থাকতে। ইয়েস, এবং আপনি কিন্তু বাংলাদেশের মানুষ বা পৃথিবী গ্লোবালি আমরা ব্র্যান্ডটাকে একটা মানুষ ভাবি। কিরকম আপনি চিন্তা করেন, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি ফেসবুকের একজন এমপ্লয়ের নাম বলেন, আমি 90% শিওর আপনি মার্ক জাকারবার্গ ছাড়া কারোর নাম বলতে পারবেন না। বাট বন্ধু আছে, ইয়েস বন্ধুর থার্ডটা বলতে পারবেন না, রাইট? বা আপনাকে যদি বলি আমেরিকান গভর্নমেন্ট একটা লোকের নাম, ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কারোর কথা বলা যাবে না। বা মনে করেন অ্যাপেলের জন্য আপনি ওই যে স্টিভ জবস, এখন ভদ্রলোকের নাম জানি কি,
মনে পড়ছে না ওনার নাম স্যার, বিকজ স্টিভ জবস ইজ সো মানে ব্রাইট, ব্র্যান্ডের সাথে এত ব্রাইট আইডেন্টিক্যালি যে আপনি নতুন লোকে টিম কুকের নাম মাথায় আসে না। সো তাহলে চিন্তা করেন যে মানে আপনার ব্র্যান্ডের পিছে একটা মানুষ লাগবে, অ্যান্ড অলসো ব্র্যান্ডটাকে মানুষ একটা দেখবেন যে মানুষ হিসাবে চিন্তা করে। বা আমাদের দেশে তো এটা আরো বেশি হয়, দেখবেন যখন আফগানিস্তানে আমেরিকা অ্যাটাক করলো তখন আমার মনে আছে ভিউ কার্ড ক্যালেন্ডার বের হয়েছিল, জর্জ ডাব্লিউ বুশ আর ওসামা বিন লাদেন তলোয়ার নিয়ে যুদ্ধ করছে কার্ডের উপরে, দুইজন উটের পিছে, একজন প্লেনের উপর চড়ে তলোয়ার মারছে, একজন উটের উপর চড়ে তলোয়ার মারছে, মানে এবং এইটা আমরা খুব পছন্দ করছি, খুবই এন্টারটেইনিং, কারণ আমাদের কাছে এখনো যুদ্ধ মানে দুইটা মানুষের যুদ্ধ, বুঝতে পারছেন? মানে কারণ আমরা সবকিছুতে পার্সোনালাইজেশন ব্যাপারটা পছন্দ করি। তো আমাদের এই ব্র্যান্ডটাকে মানুষের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। তা আমি যদি এখানে বসে মালিবাগের জ্যামের কথা বলি, কুমিল্লার লোক অ্যাসোসিয়েট করতে পারবে না, দে উইল অলওয়েজ ফিল ইটস আ ঢাকা ব্র্যান্ড। আমার পিৎজার কারণে বিক্রি হবে, কিন্তু ব্র্যান্ডের সাথে যে মানুষের একটা ক্লোজ সহ অবস্থান, এইটা হবে না। এইটা না হলে ইউ ক্যান নট মেক ইট আ লাইফস্টাইল, ইউ উইল অলওয়েজ বি জাস্ট অ্যানাদার পিৎজা ব্র্যান্ড। গ্রেট। সাথে যে এই যে ভালো কাজগুলো করেন, এটা কি ধরেন কর্পোরেট হলে তো হয়তো সিএসআর চিন্তা করে করেন? এগুলি চিন্তা করে করেন না ভাই, এগুলা মন থেকেই করি। কারণ ভাই আমি যেটা বিলিভ করি, আপনি মানে পার্সোনাল লাইফে যেমনই হন, আপনার বিজনেসে ইউ ক্যান নট বি ডিসঅনেস্ট ভাই। আমি ব্যবসায়ের একটা থিওরি আগেও বলছি, এখনো বলে দিতেছি, মানে একটা খুব ইজি থিওরি আছে, যে ব্যবসা করেন ইউ হ্যাভ টু মেক শিওর ইউর কাস্টমার ইজ থিঙ্কিং দে আর উইনিং আউট অফ দিস ডিল। বুঝতে পারছেন? এক্সাম্পল দিই, মনে করেন আপনি নিউ মার্কেটে গেছেন, একটা জামা কিনছেন, 1000 টাকা দাম চাইলে আপনি দরদাম করে 800 টাকা দিয়ে নিয়ে আসলেন। আপনি একই জামা যখন এক্সেসিতে যাচ্ছেন 3000 টাকা দিয়ে কিনছেন, আপনি দরদাম করছেন না, বিকজ ইটস নট অ্যাবাউট যে কোনটা দাম বেশি দাম কম, কাস্টমার চিন্তা করছে যেই টাকায় আমি যেই জিনিসটা পাচ্ছি আই এম উইনিং আউট অফ দিস। সো আপনার বিজনেসে কাস্টমারকে সবসময় জিতায় দিতে হবে। এবং আমি পার্সোনালি বিলিভ করি মানে দুই রকমের প্রাইসিং স্ট্র্যাটেজি আছে মার্কেটিং ওয়াইজ, একটা হচ্ছে ভ্যালু বেস, একটা কস্ট বেস। খাবার সবসময় কস্ট বেস প্রাইসিং স্ট্র্যাটেজি হয়, যে খাবার থেকে বেশি লাভ, খাবার চিকিৎসা যে বেশি লাভ করা ঠিক না। এইটা একটা মানে এথিক্যাল জায়গা থেকে আমার মনে হয়, কিন্তু যে কেউ যদি না করেন এটা তার পার্সোনাল, আমি তাকে খারাপ বলবো না। এই এথিক্যাল জায়গা থেকে নাম্বার 2 হচ্ছে যে একটা লোককে আপনি যদি মনে করেন পিৎজা হাটে আপনি 1500 টাকা দিয়ে পিৎজা খাইলেন, 1200 টাকা দিয়ে খাইলেন, ইউ ওন্ট ফিল লাইক ইউ আর লুজিং, বাট ইউ ওন্ট ফিল ইভেন লাইক ইউ আর উইনিং। বাট এই পিৎজাটাই যদি আপনি 500 টাকা দিয়ে খান, ইউ উইল বি ফিলিং লাইক ইউ আর উইনিং আউট অফ দিস ডিল। দ্যাটস ওয়্যার ইউর ব্র্যান্ড গ্রোজ আপ। অ্যান্ড অলসো এইটা খাইতে গিয়ে যদি আপনি পিৎজা হাটের থেকেও ভালো কোয়ালিটি দিতে পারেন, মানে আপনি যত বেশি কাস্টমারকে জিতাইতে পারবেন ভাই, আপনার ব্যবসা আল্লাহ রহমত তত বেশি দিবে। মানে ধর্মীয় কথা বলতেছি না, এটা বিজনেস স্ট্র্যাটেজি ভাই। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আসলে তাই, আমি যখন একটা জিনিস কিনে চিন্তা করি যে আমি জিতলাম নাকি হারলাম। ইয়েস, মানে এটা সারাক্ষণ থাকে। ইয়েস, ইভেন আপনি চিন্তা করেন এই কোনো কিছু দাম কেমন, এইটা আপনার ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে। আপনি যদি সে মনে করেন একটা টয়োটার গাড়ি কিনতে যাচ্ছেন 40 লাখ টাকা দিয়ে, সেই আপনি হয়তো আপনার বাজেট থাকলে BMW কিনছেন 3 কোটি টাকা দিয়ে, কিন্তু আপনি কোনোবারই চিন্তা করছেন না যে আপনি লুজ করতেছেন, বিকজ ইউ আর আস্কিং ডিফারেন্ট থিং ফ্রম ডিফারেন্ট ব্র্যান্ডস, তাই না? তো আপনি যদি এটা ফিল করেন তাইলে আপনার কাছে গাড়িটা বিক্রি করা যাবে না। তো যেই লোকটা 3 কোটি টাকা থেকে BMW কিনছে, উনিও হয়তো সবজির বাজারে সবজি কেনার সময় একটু দরদাম করতেছে। এটা হিউম্যান সাইকোলজি ভাই। আমাকে একটা জিনিস মীর ভাই একটু বুঝান তো। ধরেন আমি আজকে ঢাকায় গুলশানে বসে বা মিরপুরে বসে বা মোহাম্মদপুরের একটা পিৎজা বার্গে বসে আমি যেই খাবার যেই টেস্ট নিয়ে যেই টেস্ট পাচ্ছি, আপনি ধরেন ফেনীতে এটা কেমনে এনশিওর করছেন? এটা করাটা একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ওই যে বললাম যে আমার আরেকটা দেশে একটা প্রবলেম হচ্ছে, আমাদের দেশের মানুষের মধ্যে আমিও ইনক্লুডেড, আমি যখন আমাদের দেশের মানুষ বলি আমিও ইনক্লুডেড, এটা একটা অসুবিধা হচ্ছে আমাদের মধ্যে না জব ক্রেডিবিলিটি অনেক কম। যেমন আমি ততক্ষণ পর্যন্ত ভালো কাজ করবো যতক্ষণ পর্যন্ত কেউ দেখছে, বুঝতে পারছেন? সো আমাদের মানে এখান থেকে ঢাকা থেকে আমি অনেক ভালো ম্যানেজার পাঠাই দিই, কিন্তু ওখানে যখন উনি ফাঁকা মাঠ পেয়ে যায় উনি একটু চেঞ্জ হয়ে যায় অনেক সময়, তো খুবই ডিফিকাল্ট কাজ করানো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা মানে দেখবেন যে বাংলাদেশের মানুষের আমরা যখন একটু হায়ার পজিশনের লোক নেই, তখন থাইল্যান্ড বা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসি। অনেক বড় বড় দেশি কোম্পানির সিইও দেখবেন অস্ট্রেলিয়ান, থাই বা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান, নেপালি। কিন্তু আমাদের দেশে কেন হয় না? আমাদের দেশে মানুষ অনেক ট্যালেন্টেড ভাই, বাট উই আর ভেরি কানিং। আমরা মানে শর্টকাটে জিতে যেতে চাই,
বুঝছেন, এই একটা খুব অসুবিধা। তো ওই কারণে মানুষজনকে দিয়ে দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড নেপালি মানুষজনকে চাকরিতে রাখার সুবিধা আছে, বার্মিজ মানুষজনকে চাকরিতে রাখতে চায়, বাংলাদেশের মানুষজনকে কিন্তু একটু কম চায়, বুঝতে পারছেন? মানে কেউ অন্যভাবে নিবেন না, কিন্তু এইটা আমি পার্সোনালি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে দেখছি। আমি এরকম একটা মুভি দেখছিলাম যে যেখানে ব্র্যাক করছিল যে আমার নেপালি দারোয়ান আছে, আমি পরে একটু দেখলাম যে দে আর ট্রাস্টেড। আর আমাদের অসুবিধা হচ্ছে আমরা খুবই ট্যালেন্টেড, আমি বলবো পার্সোনালি আমরা এই যে মানে নেপালি, এভারেজ নেপালি বা বিভিন্ন মানুষের থেকে অনেক বেশি ট্যালেন্টেড। ইভেন শ্রীলঙ্কান মানুষজন বাংলাদেশে এসে কাজ করছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, রেস্টুরেন্ট গুলোতে আপনি প্রচুর ইন্ডিয়ান, প্রয়োজন না হলে তো কেউ বাইরে থেকে লোক আনতো না, তাই না? বেশি প্রাইস দিয়ে তো করতে লাগছে। এটার কারণই হচ্ছে যখন যে মানুষ এম্পাওয়ারমেন্ট হয়ে যায়, বেশি এম্পাওয়ারমেন্ট হয়ে যায়, এন্টাইটেল হয়ে যায় আর ধরাকে সরা জ্ঞান করে। তো এইটা করার জন্য আমাদের যেটা করতে হয়েছে যে কামিং টু ইউর অরিজিনাল কোয়েশ্চেন, যে মিরপুরের টেস্টটা ফেনীতে কিভাবে ভালো হচ্ছে, আমাদের উই হ্যাভ এ সেন্ট্রাল কিচেন, ওখান থেকে আমরা প্রত্যেকটা পিৎজার র মেটেরিয়াল পাঠিয়ে দিই। তো পিৎজার সসটা সেন্ট্রাল কিচেন থেকে যায়, হোয়াইট সসটা সেন্ট্রাল কিচেন থেকে যায়, ডোয়ের মিক্সিংটা যায় সেন্ট্রাল কিচেন থেকে, আর আমাদের যে টপিং যেগুলো ওগুলো সেন্ট্রালি এক জায়গায় রান্না বান্না করে ওটাকে এয়ার টাইট করে কুইক ফ্রস্ট করা হয়। মানে মনে করেন আমি পিৎজার উপরে 15 রকমের চিকেন আইটেম যাই, 15 রকমের চিকেন আইটেম আলাদা করে বানায় ফুড গ্রেড প্যাক করে ওইটাকে সিল করা হয়, মানে ওইটার থেকে এয়ার বের করে সিল করে ওইটাকে কুইক ফ্রস্ট করা হয়, মানে 8 থেকে 10 ঘন্টাটাকে পাথর বানায় ফেলা হয়, সো দ্যাট মানে আপনার টেস্ট রিমেন্স ইনট্যাক্ট করে ওইটাকে ফ্রোজেন অবস্থায় পাঠানো হয়। মানে আমরা চেষ্টা করছি আপনার প্রোডাকশন যত সেন্ট্রাল করতে পারবেন তত আপনার কোয়ালিটি ঠিক থাকবে, বুঝতে পারছেন? কারণ আপনি আমার আম্মুকেও যদি বলি যে গতকালকে মুরগির মাংস খুব মজা করে রাঁধছিল, আজকে আবার ওমন করে রেঁধে দাও, তাও দেখবেন 10% প্লাস মাইনাস হয়েছে। সো আপনি, আমার কথা হচ্ছে যে আপনি ফেনীতে খারাপ পিজা যদি পান তাহলে আমার সব জায়গায় ওই দিন খারাপ পিজা থাকতে হবে, যদি ভালো পিজা পান তাহলে সব জায়গায় মানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্ট থাকতে হবে, এইটা একটা ব্যাপার। আর কিউসি করাটা, আর কিছু জিনিস তো ওদের উপরেও ছেড়ে দিতে, যেমন বেকিংটা। এখন আমি আপনাকে গ্রেড 1 চিকেন পাঠাইলাম, চিকেন আপনার 10 পিস দেওয়ার কথা, আপনি 6 পিস দিয়ে রাখছেন, তো কোয়ালিটিতে তো হ্যাম্পার করবেই। এভরি পিৎজা দ্যাট উই মেক, হোয়াট উই ডু, উই টেক এ পিকচার ইন এভরি কিচেন। মানে প্রতিদিন আমি যদি 8000 পিৎজা বানাই, 8000টা ছবি আমি তুলে we have production geniuses in our office. So what they do, they take pictures, send it to those production genius through WhatsApp group. তো 3-4 প্রোডাকশন জিনিয়াস থেকে যারা রেগুলার বেসিসে জুম ইন করে প্রত্যেকটা পিৎজা দেখে যে সসেজের কোয়ান্টিটি ঠিক আছে নাকি, বেকটা দেখতে ভালো লাগছে কিনা, দেশে ওকে, দেন ইট গোস টু দ্য কাস্টমার, আদারওয়াইজ ইট ডাজন্ট। দ্যাটস ওয়ান্ডারফুল। ইয়েস, এবং অলসো এইটার ক্ষেত্রে যে আমরা বলি যে আমাদের ফুল প্রুফ না ভাই, পৃথিবীর কোনো সিস্টেমই ফুল প্রুফ না, এরপর আমাদের ভুল হয়, তো আমাদের উই হ্যাভ পিয়ার লিডার্স হু গোস টু এভরি টেবিল টপ টু এভরি কাস্টমার, অ্যান্ড ওদের মূল কাজ কিন্তু সোশ্যালাইজ করা। এইটার পাশাপাশি পিৎজা রিভিউ না, ইফ দের সামথিং রং আমাদের বলা আছে। আপনি গেছেন, আপনাকে আমাকে পিয়ার লিডারের ব্যাপারটা একটু বুঝান, আমি অন্য কোথাও এত চমৎকার পিয়ার লিডার দেখি। আপনাকে কি মানুষজনকে জিজ্ঞেস করে যে ভাই খাবার দাবার ঠিক আছে কিনা? আমি আপনাকে এইটুক বলি, আপনার পিৎজা বার্গে কি হয়, গেট থেকে এমন ভাবে রিসিভ করে একটা স্মার্ট ছেলে অথবা স্মার্ট মেয়ে, এবং বের হওয়া পর্যন্ত হচ্ছে ভাইয়া আবার আসবেন। ইয়েস, অ্যামেজিং। এই থটটা আপনি মানে কোত্থেকে নিজেই চিন্তা করছেন, কোথাও গিয়ে দেখছেন? আসলে তো ভাই উই আর দ্য প্রোডাক্ট অফ দ্য ইনপুট দ্যাট উই গেট ইনসাইড। তো আমি তো ওই সময় আমি মনে স্কটল্যান্ডে মানে অ্যাপেল স্টোরে গেছি, তো আমি বললাম যে আমি একটা অ্যাপেল ওয়াচ কিনবো, আমার দেখা। তখন বলতেছে যে তুই কি করছিস, হাউ কাম দ্যাটস রেলিভেন্ট টু মি বি মানে বাইং অ্যান অ্যাপেল ওয়াচ। তখন বলছে না, টেল মি হোয়াট ইউ ডু। দেন আই শোড হিম সাম অফ মাই পিকচার্স অ্যান্ড সেড আই এম অ্যান এন্টারপ্রেনার, আই হ্যাভ 4-5 ব্রাঞ্চেস, দিস অ্যান্ড দ্যাট। হোয়াট ডু ইউ ডু, ডু ইউ পার্টি? No, I don't party alone. So where do you go? I go to office, I go to branches, and sometimes I go hang around with my friends, I go on drives, this and that. তো বললো যে দেখ, when you go driving, you use this strap. When you go out for fun, you use this strap with your Apple Watch. When you go out for partying, you use this one. When you go out for night outing, this one. When you go out for work, this one. So একটা আমাকে বেচলো, ঘড়ি বেচলো, এর সাথে 12টা স্ট্র্যাপ বেচছে। এক একটা স্ট্র্যাপের দাম ভাই 99 পাউন্ড এই সময়। তো 1200 পাউন্ড দামে স্ট্র্যাপ কিনছি। অ্যান্ড অলসো দ্য কাইন্ড অফ জেস্টার আই হ্যাড ফ্রম দ্যাট গাই, আই এন্ডেড আপ বাইং ভাই 2 iPhone, 3 iPod for iPad for my family members. মানে ইমপ্রেসড হয়ে? Yes. মানে I wanted to buy the whole Apple Store at that point. তো তখন আমার মনে হয়েছে যে আমরা মানে খুবই লোনলি একটা মানুষ, না আমাদের রিলেট করার মতো লোক লাগবে, যে যারা আমাদেরকে একটু কমফোর্টেবল ফিল করবে। কারণ একটা নতুন জায়গায় গিয়ে কিন্তু আপনি একটু মানসিকভাবে হস্টাইল ফিল করেন,
তো ওই জায়গা থেকে পিএলই টু মেক ইউ ফিল কমফোর্টেবল অ্যাট হোম ইনসাইড। অ্যান্ড অলসো আরও কিছু ব্যাপার আছে, যেমন মনে করেন সে আমরা বলি না আমরা অনেক এন্টাইটেল, আমরা অনেক রেফারেন্স দিতে পছন্দ করি। হাউ ইন টাইম ইউ সি পিপল সেইং আমার চাচা অমুক, আমার মামা, আমার খালা। ইম্যাজিন আ কলেজ গোয়িং স্টুডেন্ট যে হয়তো তার বান্ধবীকে নিয়ে 500 টাকা বাজেটে একটা ডেট করবে আমার রেস্টুরেন্টে, তাই পিৎজা খাবে আর 2টা হয়তো ড্রিঙ্ক খাবে। তো 400 থেকে 500 টাকার মধ্যে সে ফ্লেক্সিবল। অলসো হি নোজ ওখানকার শাম্মী আপু, সে ওই ছেলের ভাই ব্রাদার, এবং গেলে শাম্মী আপু অনেক খাতির করছে। ওইটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হিসাবে যোগ হচ্ছে যে এদের পিজাও মজা, যদিও হয়তো তার কলেজটা আমার এখান থেকে দূরে, ও গিয়ে বলে যে আমি ওখানকার শাম্মী আপুকে চিনি, আমার হেভি ভাই ব্রাদার, গেলে হেভি খাতির করে। তো উনি গেলে শাম্মী আপুকে আসছো তোমরা বসো প্লিজ, কি খাবে এসে, এই যে সে তার বান্ধবীর কাছে একটু এন্টাইটেল হতে পারছে, দ্যাট অ্যাডস আ ভ্যালিউ, তাই না? সেম গোস ফর মি। বা আপনি আপনার ওয়াইফ নিয়ে যাচ্ছেন, আপনি ওখানে যদি কোনো পিয়ারকে চেনেন বাই নেম, আপনি চিন্তা করবেন ও আজকে থাকলে ভালো হবে, ওকে হয়তো একটা ফোন দিয়ে যাবেন, যাইতেছে আসো নাকি। আমি আপনাকে মানে সত্যি আপনার কথাটা এত সত্যি, বনশ্রীর যে ব্রাঞ্চটা আছে আপনাদের, সো ওখানে আমি আমার ওয়াইফ সহ যখন গেছি, ওখানে যে মেয়েটা কাজ করছিলেন পিয়ার, ওর স্কুলমেট, মানে একসময় পড়াশোনা করতেন উনি, ওরা একসাথে বহু বছর পরে দেখা হয়েছে। আচ্ছা আচ্ছা। দেন তারপরে দেখলাম অনেকক্ষণ গল্প করছে। সো এরপর থেকে আমরা যখনই যাইতে চাই বনশ্রী ব্রাঞ্চে, ও হয়তো একটু চাই যে ওর বান্ধবী থাকুক, তাহলে ভালো হয়। And we do enormous thing for our friends. Example দিই, মনে করেন আমি তখন কলেজে পড়তাম, আমার বাসা মিরপুরে, আমার কিছু বন্ধু বান্ধব ছিল ধানমন্ডির, আমি প্রতিদিন কলেজ করে বাসে করে ধানমন্ডি যেতাম ওদের সাথে গল্প করার জন্য, বুঝতে পারছেন? আবার এইটার একটা ভালো দিক আছে, সে মনে করেন আপনি একটা বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানিতে একটা তেলাপোকা পেলেন, আপনি ভালো মানুষ হলে ডাক দিয়ে বলুন ভাই চেঞ্জ করে দেন, এটা কি একটু খেয়াল রাখেন। আপনি একটু নজি হইলে একটু ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন। আপনি যদি আরো কিছু করতে চান, রাইটলি আপনি ভোক্তা অধিকারে মামলা করবেন, আপনি ফেসবুকে একটা গ্যাঞ্জাম করবেন, এবং রেস্টুরেন্টের অসুবিধা হবে। ঠিক একই এক্সপিরিয়েন্স আপনি মনে করেন আপনার ফ্রেন্ডের বাসায় গেছেন তার বার্থডেতে, তো ওনার আম্মা শখ করে আপনাদের জন্য বিরিয়ানি রান্না করছে, ওটার মধ্যে হঠাৎ ছোট্ট তেলাপোকা পাইছেন। আপনি কি বলুন আন্টি আপনার নামে নেগেটিভ রিভিউ দিব, বা আন্টি আপনার নামে আমি মামলা করব? আমি তো হইলে আরো লুকায় এটা ফেলে দিতাম, যেন আন্টি দেখলে আন্টির মন খারাপ করবে, তাই না? যতটুকু ফেলে দিয়ে বলতাম যে আমার এটা ভালো লাগছে না, বা আমি খেয়ে নিতাম, মানে তেলাপোকাটা সরাই খেয়ে নিতাম। কারণ আমার বন্ধুর মতো, আমার মায়ের মতো, আমি তো চাইবো না উনি কষ্ট পাক, আমি ওই টেনশনে যে উনি না কষ্ট পায়। সো উই ডু enormous things for our friends. If you have a friend in Pittsburgh, that means মানে you have a friend in Pittsburgh, that means you are friend with Pittsburgh. তা আমার আপনার তরফ থেকে হস্টাইলিটির প্রবাবিলিটি অনেক কম, খুবই কম। ট্রু। ভাই ধরেন পিটসবার্গ জন্ম হলো 2018-র দিকে। জি ভাই, জানুয়ারিতে। সব মিলায়ে ধরেন এখন 7 বছর 8 বছর হচ্ছে। যখন এটার সে 12 বছর হবে, এক যুগ হবে, কি এর মধ্যে কি অ্যাচিভ করতে চান? এরকম কোন নিশ্চয়ই একটা টার্গেট নেশনওয়াইড and at least one branch in Times Square. But Times Square branch is not the end, it's the starting of a new era, because New York মানে opens up door for the whole world. তো নিউ ইয়র্কে যদি চালানো যায়, can run it anywhere. মীর ভাই, ব্যক্তিগত কোয়েশ্চেন একটু করে ফেলি আপনাকে। বলেন না, আমি শিওর আপনি জিজ্ঞেস করেন বিয়ে করতেছি কবে। বলেন, এটাই বলেন। আচ্ছা, বিয়ের ব্যাপারটা হচ্ছে মানে আমি আমার যে বন্ধু বান্ধব বিয়ে করছে বুঝছেন, তো ও ম্যাক্সিমাম ছেলে পেলের থেকে যখন জিজ্ঞেস করি যে রিভিউ দে কি অবস্থা বিয়ের পরে, তো ওরা ওদের ওয়াইফের সামনে বলে এটা আল্লাহর একটা নেয়ামত, এটা জীবনে একবার হলেও করা উচিত, এবং এটার পর অনেক প্রশান্তি হয়, এই সেই খুব ভালো কথা। বাট ওয়েন দেয়ার ওয়াইফস আর নট অ্যারাউন্ড, দে গিভ মি কমপ্লিটলি ডিফারেন্ট রিভিউ, যে খবরদার এটি করিস না, জীবন শেষ, ইত্যাদি ইত্যাদি। বাট নেভারদারলেস আল্লাহ যেদিন, এটা তো মানে আল্লাহর তরফ থেকে লেখা, আল্লাহ যেদিন চাবেন ওই দিন। মানে ধরেন এরকম কি হয়েছে কখনো যে অমুককে পছন্দ হয়েছে? আমি কথাটা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনার প্রমোশনে আপনি বেশ কিছু সুন্দরী মানুষজনকে ওনারা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনার জন্য, এমন হয় নাই কখনো যে একটু প্রেম করে দেখি? আমার কাছে ভাই কাজের জায়গাটা কাজ, মানে আমার কথা হচ্ছে ফরগেট মাই, মানে পার্ডন মাই ফ্রেঞ্চ, ইভেন ইফ হানি আমির ইজ মাই এমপ্লয়ি, আই ওয়ন্ট ইভেন লুক এট হার অন দ্যাট ওয়ে, বুঝছেন? মানে আমার এমপ্লয়ি হয়ে গেছে তো আর জমতেছে না ব্যাপারটা, না জীবনেও না, ইম্পসিবল, নট ইভেন ইন 1000 years। কেমন জীবন সঙ্গী চান আপনি? মানে আসলে মানে আমি কেমন চাই
এইটা খুব মানে এই কোয়েশ্চেনটা একটু ভালো কোয়েশ্চেন না। না আমি কেমন চাই, আমার চাওয়ার মতো কেন একটা মানুষকে হইতে হবে, বরং একসাথে থাকাটা অ্যাডজাস্টমেন্টের বিষয়। মানে আমিও কিছু মেনে নিব, সেও কিছু মেনে নিবে, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে ধরেন আপনি কি ওরকম থট চিন্তা করেন যে একটা ভালো মানুষ চাই, নাথিং এলস, একটা ভালো মনের মানুষ চাই, হার্ট বড় হইতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে, মানে বেসিক হিউম্যান ডিগনিটি থাকতে হবে, এমপ্যাথি থাকতে হবে। আমার কাছে মনে হয় কাইন্ডনেস ইজ দ্য সেক্সিয়াস ভার্চু, কাইন্ড হইতে হবে। ওয়ান্ডারফুল। আব্বা আম্মা খুঁজে দিবে এরকম চিন্তা করেন না নিজে নিজেরটা খুঁজবেন? মানে যদি থাকে নসিবে ভাই, আপনি আসিবে, কোন দিক থেকে আসবে টেরও পাওয়া যাবে না। ওয়ান্ডারফুল। ঠিক আছে, আমি এটা নিয়ে আর আপনারে না খোঁচাই। মানে যেহেতু আমার মনে হয় আমরা বেশ সমবয়সী হবো, আমি বিয়ে শাদী করে ফেলছি, আমার লেজ কাটা গেছে, তো আপনি কোনো করেন নাই, সেই জন্য লোভ সামলাইতে। বাংলাদেশের একটা ব্যাটসম্যান ছিল বুঝছেন, তাড়াতাড়ি আউট হইলে ড্রেসিং রুমে এসে বললো, আরে বল তো হেভি ঘুরতেছে রে, খুব বাজে অবস্থা, তোরাও আউট হয়ে যা। রাইট। একদম লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, ব্যবসা করতে বাংলাদেশে অনেকেই বলেন যে ব্যবসাটা কঠিন বাংলাদেশে, সরকার থেকে হেল্প পাওয়া যায় না, এটা হয় না, ওটা হয় না, নিশ্চয়ই সমস্যা আছে। আপনি আপনার এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল, এবং আপনার কি আসলে আমাদের যারা এখনকার একটা তো ইন্টারিম গভর্নমেন্ট আমরা পাইছি, আমরা অনেক কিছু এক্সপেক্ট করি যে অনেক রকম সংস্কারের মধ্য দিয়ে আমরা যাব, আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে, কিছু শেয়ার করতে চান? ভাই গভর্নমেন্ট থেকে, মানে গভর্নমেন্ট হচ্ছে মনে করেন কি একটা বলে না যে it's like a dead horse for us. We don't get at all any subsidies from the government. Also government helps us not to do business and মানে hamper our business any way possible, মানে governmental rules and regulation. এক্সাম্পল দিয়ে আমার বিজনেস লয়ের ফ্যাকাল্টি বলছিলেন যে আমাদের দেশের আইন প্রণেতারা আইন বিজনেস লগুলো এমনভাবেই করেন যেন আপনি বিজনেস না করতে পারেন, আর বিজনেস যদি করতে চান তাহলে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে হবে। বুঝতে পারছেন, নিয়ম কানুনগুলাই এমন। এক্সাম্পল দেই, মনে করেন সে আমাদের পিৎজা যদি আমি 100 টাকায় বিক্রি করি, এইটার সাথে 5% ভ্যাট, উইচ ইজ গুড, আই হ্যাভ নো প্রবলেম গিভিং 5% ভ্যাট। হোয়াট আই হ্যাভ প্রবলেম অ্যাবাউট ইজ গিভিং 10% এসডি উইথ দ্য ভ্যাট। তাদের চিন্তা হচ্ছে যেহেতু পিৎজাটা বিদেশি খাবার, এটা খেলে মানুষ মোটা হয়, এই কারণে আনহেলদি খাবার, এই কারণে পিৎজার সাথে 10% এক্সট্রা চার্জ গভর্নমেন্টকে দিতে হবে পিৎজা বিক্রির সাথে। আচ্ছা ভালো কথা, ইউ আর সেইং দিস টু এ নেশন যাদের স্টেপল ফুড হচ্ছে ভাত, ভাতের থেকে বেশি কার্বোহাইড্রেট পৃথিবীর আর কিছুতে নাই, তাই না? তো আপনি চিন্তা করেন আমরা বিরিয়ানি খাচ্ছি, ওখানে এসডি দেওয়া লাগছে না, বিরিয়ানিতে কিন্তু আপনি পুরোটাই ঘিয়ের মধ্যে, তেলের মধ্যে করা হচ্ছে। ভৈরা ভাত খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন, চর্বি খাচ্ছেন, আলু খাচ্ছেন, সব কার্বোহাইড্রেট, খালি প্রোটিন হচ্ছে আপনার বিফটা। আর পিৎজাতে দেখেন, পিৎজার মধ্যে খালি কার্বোহাইড্রেট বলতে নিচে রুটিটা, চিজটা কিন্তু ফ্যাট, গুড ফ্যাট। আপনার এর মধ্যে মাংস টাংস যেটা থাকছে দ্যাটস প্রোটিন, তাই না? প্লাস ক্যাপসিকাম, মাশরুম, এগুলো তো ভেজিটেবল। তাহলে হাউ কাম দ্যাট মেক সেন্স? এইটা যদি করতে করেন আপনি যদি এইরকম গভর্নমেন্ট থেকে 15% কাট দিয়ে রাখেন যেখানে অসম, এইটা একটা বড় ব্যাপার। একটা বড় হচ্ছে আমাদের ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্স আমব্রেলাটা বড় না। যেমন আমি যদি ব্যবসা করতে চাই, আমাকে 12 থেকে 14টা লাইসেন্স করা লাগে ভাই পার ইয়ার ফর পার ব্রাঞ্চ। যেই লোকটা আমার সামনে একটা কার্ড দিয়ে বসে আছে, ওনার কিচ্ছু করা লাগছে না। সো উনি কি করতে পারছে, একই পিৎজা যদি উনি বানাতে পারে, আমার থেকে মিনিমাম 30% কম টাকায় বিক্রি করতে পারছেন, কারণ রেগুলেটরি কোনো খরচ নাই। এবং এইটা ইকোনমির জন্য খুব খারাপ। আপনি বলতে পারেন ওদেরকে আমরা করছি, ইন্সপায়ার করছি, ওই লোক জীবনে কার্ড থেকে দোকান দিবে না, মানে ইনফর্মাল ইকোনমি থাকবে। ফর্মাল ইকোনমিটা ওই লোকের টাকাটা ইকোনমিতে ঢুকছে, কিন্তু ওই লোক কোনোদিন একটা কার্ড থেকে একটা বড় দোকান দেওয়ার যে স্বপ্নটা, ওইটা আপনি মেরে ফেলছেন। কারণ ও তখনই দেখবে যে আমি যখন এখানে আসছি, আমার ট্রেড লাইসেন্স করা লাগতেছে, আমার ভ্যাটের লাইসেন্স করা লাগছে, আমার ট্যাক্সের লাইসেন্স করা লাগছে, আমার শ্রম অধিদপ্তরের লাইসেন্স করা লাগছে, আমার ফায়ার লাইসেন্স করা লাগছে, আমার কলকারখানার লাইসেন্স করা লাগছে, আমার ডাক্তারি সনদ করা লাগছে, আমার সিটি আপনার ডিসি অফিসের লাইসেন্স করা লাগছে, আমার প্রিমিসেস লাইসেন্স করা লাগছে, আমার এনভায়রনমেন্টাল লাইসেন্স করা লাগছে। মাথা খারাপ হয়ে যাবে। এবং এক একটা লাইসেন্স করতে যদি গভর্নমেন্ট ফি 10,000 টাকা হয়, এর সাথে 10,000 টাকা ঘুষ দেওয়া লাগে, আপনার স্পিড মানি দেওয়া লাগে। তা আপনি যদি এভারেজে এক একটা লাইসেন্সের জন্য যদি সে 20,000 টাকা করে চিন্তা করেন, তাইলে 14টা লাইসেন্সের 14 দুগুণে 28, 2,80,000। আপনার যাতায়াত আছে 20,000 টাকা, 3 লাখ টাকা আপনার পার ব্রাঞ্চ পার ইয়ার। তাইলে যদি আমার 20টা ব্রাঞ্চ থাকে, 3 দুগুণে 6, তাহলে কয় টাকা দিই? অনেক টাকা, তাই না? অনেক টাকা না ভাই? মানে এক একটা তাহলে কত, 1 কোটি টাকার উপরে।
ট্রু, মানে 60 লাখ টাকা আমার এই কাজে দেই আমি। এবং আপনি ওই টেনশনটাও করবেন যে আমি এক্সপ্যান্ড করতে গেলে নতুন একটা ব্রাঞ্চ যে গ্রামে গঞ্জে দিব বা এমন একটা জেলায় দিব। আর একটা প্রবলেম হচ্ছে আমার ডিসি অফিসের অনুমোদন না থাকলে অসুবিধা আছে, কিন্তু আমার পাশে একটা ছোট দোকান যে বেকারি বিক্রি করছে ওনার অসুবিধা নাই, আমার কিন্তু ওনার সাথে কম্পিট করতে হচ্ছে। আপনি তো বিজনেস মেরে ফেলতেছেন, এটা একটা ব্যাপার। এত কিছুর পরে গভর্নমেন্ট থেকে কোনো সাবসিডি দেওয়া হয় না, আমরা এখন এসএমই পর্যন্ত না, গভর্নমেন্ট এটাকে আমরা ব্যাংক থেকে লোন পাই না কারণ এটা এসএমই না, বুঝতে পারছেন? আবার আরেকটা জিনিস চিন্তা করেন, আমার এখানে 1200-র উপর লোক কাজ করে, যেই মানুষজনকে আমরা কাজ করি দেখেন এরা অধিকাংশ অর্ধশিক্ষিত বা একেবারে প্রান্তিক লেভেলের মানুষ। আমরা যদি কাজ না দেই তাদের গার্মেন্টস ছাড়া তার কাজ করার জায়গা নেই, তাই না? তাইলে মানে আমরা কিন্তু একদম মানে নিচের এন্ড থেকে কাজ করতেছি, তাহলে আমাকে একটা সাবসিডি আপনি দেন। আমি যে 1200 লোক নিয়ে কাজ করতে, আমার ব্যবসা ছোট হতে পারে, মানে আমার হয়তো টার্নওভার কম আপনার থেকে, কিন্তু আমি ইকোনমিতে যে অবদান রাখছি বা যেইভাবে ফ্র্যাগমেন্টাইজ হচ্ছে আমার আউটপুটটা, এইভাবে খুব কম বিজনেসেরই ফ্র্যাগমেন্টাইজ হচ্ছে, তাই না? বা এত পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি, এইটার কোনো কিছু নাই। আমাদের একটা আমার একটা মন্ত্রণালয়, একটা ওয়ান স্টপ সলিউশন। আমরা চাই একটা জায়গায় যাব, আমার একটা লাইসেন্স হবে, ওইটার আন্ডারে আপনি সব করে দিবেন আমাকে, যে আমি একটা লাইসেন্স দিয়ে রেস্টুরেন্ট অন করতে পারবো, তাই না? এরপরে আপনি চিন্তা করেন এই যে ভ্যাট ট্যাক্সের যে ব্যাপারটা, আপনাকে আমি বলি যে সে মনে করেন ডমিনোস বাংলাদেশে আসছে বা পিৎজার বাংলাদেশে মোর লাইক $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে, আমেরিকান কোম্পানি, ওর পিছে কে আছে? ব্যাংক অফ আমেরিকা। আমার পিছে কে আছে? আমার বাপও নাই তখন আমি রেস্টুরেন্ট খুলতে দিছি। নর্থ সাউথ থেকে মানে আমার মানে আত্মীয়স্বজন বলছে নর্থ সাউথ থেকে ছেলে বার হয়ে দোকানদার বানাইছো, তাই না? তা আই উইল হ্যাভ টু ফাইট উইথ দিস টাইকুনস এভরি সিঙ্গেল ডে অফ মাই লাইফ। তাহলে আপনি আমাকে কি সুযোগটা দিতেছেন? আপনি চিন্তা করেন আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, ওদের বিজনেসে আপনি একটা টোকা দিবেন, সাথে আপনার ফরেন মিনিস্টারের কাছে ফোন আসবে অ্যাম্বাসেডার থেকে যে আমাদের বিজনেসে ক্ষতি হচ্ছে, তাই না? আর আমাদের এখানে মানে আমাদের দেশের অবস্থা হচ্ছে, একজন ফরেনার আমাদের দেশে যে রাইটস পায়, আমরা এই দেশের লোক ওই রাইটসটা পায় না। এরপরে তো আসেই আপনার, এই গেল একটা কস্ট। আরেকটা কস্ট হচ্ছে, মনে করেন বিজনেস চালাতে গেলে আপনার পলিটিক্যাল পার্টি এসে টুকটাক টাকা পয়সা চাই, সব ধরনের সবাই ভাই A to Z চাই। নাম্বার 2 হচ্ছে হিজড়াদের জন্য মাসে 3,000-এর কাছাকাছি টাকা দিতে হয়, মনে হয় 3,000-এর উপর টাকা দিতে হয়। এরপরে মনে করেন আজকে এই সংগঠন, কালকে ওই সংগঠন, আজকে এইটা ওইটা, এইটা তো আছে। এরপরে আসছে আপনার সরকারি লোকজন, এই যে মনে করেন বিভিন্ন সরকারি এজেন্সি থেকে বিভিন্ন সময় আসে, হয় তাদেরকে টাকা দিতে হয়, নাহলে মামলা খেতে হয়, নাহলে আরেকটা যেটা হয় যে পাবলিক আপনার শেমিং, মানে আপনার মিডিয়া জাজমেন্ট যেটাকে বলে, যে আপনি 10টা 12টা 15টা ক্যামেরা নিয়ে একটা মন্ত্রণালয় থেকে এসে 12টা বাজায় দিয়ে যাচ্ছেন, তাই না? তাই যেমন মানে অনেকগুলো মন্ত্রণালয় আছে, মানে ইউনিফাইড কোনো কাজ নাই। মানে আপনাদের গার্ডিয়ান কি আছে এরকম যে আমাদের একটা মানে অ্যাসোসিয়েশন আছে, রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের বাকি সব অ্যাসোসিয়েশনদের মতোই অবস্থা। এরপর আমরা চেষ্টা করতেছি, আমরা ব্যবসা করে এত কিছু সামলাবো না, অ্যাসোসিয়েশন মেনটেন করবো ভাই। বলেন গভর্নমেন্ট এন্ডে কি কোনো জায়গা আছে যেটাকে আপনি বলতে আচ্ছা, যেমন দেখেন, যেমন ভোক্তা অধিকার কিছু জায়গায় খুব ভালো কাজ করতে, তাই উইল হ্যাভ টু গিভ দেম দ্যাট। এবং ওদের কারণে আমরা অনেক কিছু শিখছি, যেমন এক ফ্রিজে কাঁচা আর পাকা একই জিনিস রাখা যায় না, এটা আমরা জানতে পারছি। ডেট স্টিকার মারা জানতে পারছি, কোনটা কীরকম ডেট হবে, ইম্পোর্টারের সিল জানতে পারছি। আবার ওখান থেকে অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু হয়, যেমন মনে করেন এরকম হয়েছে যে কোনো একটা বিরিয়ানির দোকানে গিয়ে বলছে ওরা একটা রং ইউজ করে, ওটা মানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের রং। ভালো কথা, তুমি ওকে জরিমানা করো, সবই ঠিক আছে। তুমি কি করলো, ওই মানে ওরা জাফরানে ইউজ করে, জাফরান রং, ওটা ওরা হচ্ছে জর্দা ইউজ করে। আপনি ওই দোকানের ম্যানেজারকে বলতেছো এই রংটা একটা গ্লাসে ঢেলে এটা খাও, এটা একটা পাবলিক স্ট্যান্ড না, বরং ওকে জর্দা খাইতে তো 2 প্লেট শেষ করে ফেলবে। আপনি যেই 1 গ্লাস ওই রংটা আপনি 1 ডেকচি জর্দার মধ্যে দেন, ওইটা আপনাকে বলতেছে শুধু কুলা খেতে, এটা কেউ খাবে? কিন্তু আপনি ওই লোকটা জিজ্ঞেস করেন, আপনি আপনার দোকানে জর্দা খান কেন? স্যার চুরি করেও খায়, দেখায়ও খায়। আপনি ঠিক করেন, কিন্তু আপনি আমার বিজনেসটা বাঁচায় রেখা ঠিক করেন। এমনিতে আমাদের দেশে দেখেন একটা মানে কান্ট্রি উঠে কিন্তু বিজনেসম্যানদের দিয়ে। লুক এট আমেরিকা, ওয়াই আমেরিকা ইজ আমেরিকা, বিকজ আমেরিকা ইজ completely deregulated. Why China is China? Because these countries are run by their businessmen, exactly, driven by their businessmen. We don't have that much businessman. If you don't take care of your businessman, আমাদের ইকোনমি বাড়বে না ভাই।
আমার ইকোনমির চাকা ঘুরবে না। আমাদের দেশে অনেকেই বলে যে যা যতটুকু উন্নত হয়েছে প্রাইভেট সেক্টরে হয়েছে, পাবলিক সেক্টরে হয় না। তো আপনি যারা আপনার দেশের জন্য কাজ করতেছে, আমাকে এক্সট্রা সাবসিডি দেওয়ার দরকার নাই, আমাকে অ্যাটলিস্ট আমার ব্যবসাটা ঠিক মতো করতে দেন, একটা ভালো মানে প্ল্যাটফর্ম তৈরি করে দেন, আমার ভ্যাট ট্যাক্স কমে দেন। যে ভাই তোমার কিচ্ছু তোমার আমার টাকা দেওয়া লাগবে না। চায়নাতে তো আপনি ব্যবসা করলে গভর্নমেন্টের ব্যাংক এসে আপনাকে টাকা দেয়। যেমন মনে করেন আমি নিউ ইয়র্কে ব্রাঞ্চ দিব, আমি কিভাবে এখান থেকে টাকা নিয়ে যাব বলেন তো? আমার নিউ ইয়র্কে ব্রাঞ্চ দিতে 5 কোটি টাকা লাগবে, সে মনে করেন বছরে $12,000 বেশি তো নিতে পারবেন না। তাহলে আমি কিভাবে নিব? হয় আমার চুরি করতে হবে, না হলে আমার ওইখানে কাউকে হাত পা ধরতে হবে যে ভাই এক কাজ কর, তুই ইনভেস্টমেন্ট কর, আমি আমার নলেজ দেই 50-50। আমি ওই সুযোগটা ওইখানকার লোককে কেন দিব, যেখানে আমেরিকা ওপেন ইকোনমি, আমি ফুল নিজের নামে করতে পারি, তাই না? মানে আমার গভর্নমেন্ট বরং আমাকে পুশ করবে যে তুই কর ভাই, কয়টা ডলার পাঠা, আমাদের ডলার সংকট। ও আমাকে আরো আটকায় রেখে দিচ্ছে, আর এইদিকে হাজার হাজার কোটি টাকা নাকি অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। মানে আপনি আমেরিকাতে কত লক্ষ কোটি ডলার বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান, এমনও লোক আছে নিয়ে দিবে, আপনার হয়তো কয়েক পয়সা রেট বেশি দেওয়া লাগবে, হুন্ডি করে দিবে না। কিন্তু আমি লিগালি করতে চাই, আমি পারবো না। তাহলে আমি ব্যবসা করবো কিভাবে আমেরিকাতে? হয় আমার চোর হইতে হবে, আপনি আমাকে চোর বানাবেন, নাহলে আপনি আমার ব্যবসা বাড়াইতে দিবেন না, তাই না? তা আপনি আমাকে একটা ভ্যাট ট্যাক্সের সাবসিডি নাই, একটা লোনের ক্ষেত্রে কোনো সাবসিডি নাই, একটা রেকগনিশন নাই। একদিন যদি ডাইকায় না বলতো যে ভাই তুই 1200 লোকের চাকরি দিছিস, থ্যাংক ইউ, দ্যাটস ইনাফ। কোনো রেকগনিশন নাই, বরং আরও কিভাবে ব্যবসার 12টা বাজানো যাবে। কারণ দেখেন আমরা তো এই দেশেই বানাচ্ছি খাবার দাবার, এবং আমরা মানে আমেরিকান জায়েন্ট বড় বড় কোম্পানির সাথে টেক্কা দিয়ে কাজ করতেছি। তা আমাকে তো কিছু রেকগনিশন আপনি দিবেন, আমাকে কিছু সাবসিডি তো আপনি দিবেন, তাই না? আমার টার্ন ওভারের উপরে কিছু ট্যাক্স রিবেট দেন আপনি আমাকে, আমার ভ্যাটটা আছে আমার এসডিটা উঠায় দেন, যে ঠিক আছে ওই $1 বিলিয়ন ইনভেস্ট করে নিয়ে আসছে, তুই তোর প্রথম 5 বছর এসডি দেওয়া লাগবে না, এটুক বলেন, তাও তো আমি একটু সাহস পাই। কেন মানে আমার দেশের গভর্নমেন্টই তো আমার বাপ মা, তাই না? বাপ মায়ের কোনো খেয়াল নেই, আমরা নিজেরা চোরে খাইতেছি। এই কারণে দেখবেন আমাদের দেশে কোনো রেস্টুরেন্ট, ম্যাকডোনাল্ড যেমন পুরো আমেরিকাতে হয়ে গেছিল না, আমাদের দেশে আমরা করতেছি, চিলক্স করতেছে, কাচ্চি ভাই, সুলতান, এই হাতে গোনা যাদের জন্ম গত 10 বছরের মধ্যে। লুক এট স্টার কাবাব। স্টার কাবাব ইজ দ্য মোস্ট পপুলার রেস্টুরেন্ট ইন বাংলাদেশ, সেটিরাস পেরিবাস, পিরিয়ড। এখন স্টার কাবাব কেন সারা বাংলাদেশ ন্যাশনালাইজ করতে পারে নাই? Because of the problem that we have been facing. ঢাকার বাইরেই তো নাই, yes, মানে কোথাও নাই। আপনার কি মনে হয় না স্টার কাবাব চিটাগাং এ চলবে? অবশ্যই চলবে। Why they could not do it? Because this business model does not make sense with the socio-economic condition of Bangladesh and the government policy of Bangladesh. তাই না? আমি বরং বলবো যে আপনি লাগলে রেস্টুরেন্টের একটা রেগুলেটরি বোর্ড বানান, ওখান থেকে একটা প্রশাসক দেন আমাকে, যে আমাকে হেল্প করবে যে তোমার এই খাবারটা এইভাবে রান্না করো, এইভাবে রাখো, আমি ওনাকে বেতন দেব। হেল্প মি, ডোন্ট কিক মি আউট, বিকজ আমি তোমার হেল্প অনেক কম পেয়ে আজকে এই জায়গায়, তুমি যদি আমাকে হেল্প করতে হলে আমরা কোন জায়গায় চলে যাব, তাই না? আপনি চিন্তা করেন যে বিদেশ থেকে বিভিন্ন দেশে যায় বিজনেস ট্রিপে, ওই দেশের প্রেসিডেন্টরা বড় বড় বিজনেসম্যানদের নিয়ে যায় না? আমাদের দেশ থেকে এরকম কোনো এন্ডোর্সমেন্ট আমাদের দেশেও হয়। ওই আওয়ামী লীগের সময় আমি ঘরানার, বিএনপির সময় বিএনপি ঘরানার লোকজন যায়, এরা বিজনেসম্যান কম, সুযোগ সন্ধানী বেশি, আমেরিকা সিল পড়বে বলে আমেরিকা নিয়ে যায় পাসপোর্টে। কিছু ওয়ান্ডারফুল সাজেশন দিচ্ছেন, আমার মনে হয় এগুলো বাস্তবায়ন করাটা এই সরকারের জন্য সহজ। যদি I'm not very hopeful to anyone ভাই, মানে আমি কষ্টের কথাগুলো বলে গেলাম। কেউ যদি গভর্নমেন্ট থেকে দেখেন ভাই, দেখেন আমাদের ব্যবসার পরিবেশটা যদি একটু ভালো করে দেন, আমাদেরকে যদি একটু সুযোগ দেন ভাই। বাংলাদেশের লোক বললাম না যে মানে আমরা হচ্ছে সার্ভাইভার, বুঝছেন? যে একটু যদি সুযোগ পাই, যে দেশ স্বাধীন হয়েছে কদিন হয়েছে, এর মধ্যে পলিটিক্যাল স্টেবিলিটি দেশে কয়দিন ছিল আপনি বলেন? ছিলই না, তাই না? মানে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বাংলাদেশে ছিল হচ্ছে 15 বছর সব মিলায়। আওয়ামী লীগের প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম, বিএনপির 2 টার্ম, 20 বছর, তাই না? মোটা দাগে এটা তো ম্যাক্সিমাম উই ওয়ার মানে ডিরেল বাই দ্য টাইরেন্ট। তো এর মধ্যেও এই মনে করেন আমরা নিট প্রোডাক্ট প্রডিউস করতেছি, বিক্রি করতেছি ওয়ার্ল্ড গ্লোবালি, খুবই অ্যাক্লেইমড। আমাদের কিছু ফার্মাসিউটিক্যাল, জাহাজ ভাঙা শিল্প, কিছু শিল্প তো ডেভেলপ হয়েছে, এখন রেস্টুরেন্টটা উঠতেছে, নষ্ট করে দেন না। থ্যাংক ইউ সো মাচ মীর ভাই, অনেকক্ষণ সময় দিলেন। আমার মনে হয় শেষের দিকে এসে আমরা বেশ কাজের কিছু কথা বললাম, যেগুলা আপনি যেমনটা বললেন যে রেগুলেটরি অথরিটি কেউ যদি দেখেন, প্লিজ এগুলোর দিকে একটু নজর দেন, প্লিজ ভাই।
মানে আমি পড়ে গেলে আমার লস কম, আমি হয়তো আমি এখন গাড়ি চড়ি, কদিন পর বাস চড়বো, কিন্তু আমার যে লোক 1200টা লোক, এতে কিন্তু ফ্যামিলি চলতেছে। তো বিজনেসের প্রতি আর বাংলাদেশে একটা সমস্যা কি, বিজনেসম্যান মানেই খারাপ। এটা আমাদের নিজেদেরও কিছু দোষ আছে। আমাদের বিজনেসম্যানরা আসলে কি দেখবেন, একটা সময় বিজনেসে কারা আসতো, যারা কোনো সরকারি চাকরি পেত না, বেসরকারি চাকরি পেত না, আর কোনো গতি হতো না, তারা বিজনেসে আসতো। এখন কিন্তু এন্টারপ্রেনারশিপ একটা ট্রেন্ড হয়ে গেছে। অনেক ভালো ভালো ছেলেরা, ভালো ভালো এডুকেটেড মানুষজন এন্টারপ্রেনার ইউনিভার্সিটিগুলোতে এখন এন্টারপ্রেনারশিপ পড়াচ্ছে। তো এইটা আপনারা ইন্সপায়ার করেন, আমাদেরকে হেল্প করেন, ইনশাল্লাহ অল টুগেদার উইল মেক এ গ্রেটার বাংলাদেশ। কারণ কোনো দেশ তো ভাই পারফেক্ট হয় না, ওই দেশের মানুষ পারফেক্ট বানায়, তাই না? অ্যাবসলিউটলি, খুবই সুন্দর কথা বলছেন। অন দ্যাট নোট আজকে আমরা শেষ করি। ঠিক আছে ভাই, আপনার সাথে আরো অনেক গল্প হবে, এবং আই পার্সোনালি ফিল যে আপনি আরো সেলিব্রেটেড হন, এবং সেলিব্রেটেড হওয়ার মতো পরিবেশ এই সরকার করে দিক, ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন, এবং এমন একটা চমৎকার ইন্ডাস্ট্রি আমাদের দেশে তৈরি হোক যাতে করে ব্যবসাটা গ্রো করুক। ইয়েস, এবং আরেকটা কথা বলি আমি আপনাকে, আসার কথা, আমি পৃথিবীর অনেক দেশের খাওয়া খাইছি ভাই, বুঝছেন? আমার কাছে মনে হয় বাংলাদেশের খাবার হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট খাবার। ফার্স্ট হচ্ছে বার্মিজ, ওদের যে মশলার মিক্স ভাই, ওইটা বিট করা যায় না। বার্মিজ খায়েন, বার্মিজ, বাঙালি, থাই, এরপর ইটালিয়ান। মানে মনে করেন ইটালিয়ান খাবার আপনি স্টেক পিৎজা খাইতে পারবেন, স্টেপল বানাইতে পারবেন না। স্টেপল বানাইতে হলে বাংলার মশলা মিক্স করতে হবে। এই টেস্ট যদি বাঙালি গ্লোবালি দেওয়া যায়, কারণ ইন্ডিয়ান খাবার প্রচুর খাইছি ভাই আমি, ইন্ডিয়ান খাবারের আমার পার্সোনালি যে অসুবিধাটা হয়, ওদের মশলার মিক্সিংটা ঠিক মতো হয় না। মানে সব রকমের মশলা দেখে আমার মনে হয় মশলাগুলো ম্যারি করে না। আমাদের খাবার কিন্তু ম্যারি করে। বা আপনি টার্কিশ খাবার, পাকিস্তানি মজার মজার খাবার আপনি ইউটিউবে দেখবেন, ওইটা গিয়া খাইতে যাবেন, দেখতে খুব ভালো, কিন্তু খাইতে টেস্টটা মানে ফাইনাল কিকটা ওই রকম না। সো বাংলাদেশি খাবার যদি গ্লোবালি প্রভাব, যেমন সুশি মনে করেন, সুশি কিন্তু জাপানিদের জন্য একটা সেক্টর প্রোডাক্ট। এখন আপনি গিয়ে দেখবেন ওরা বেন্টো বক্স বেচতেছে, বা বক্সের মধ্যে 6 রকমের সুশি বেচতেছে আমেরিকার সুপার মার্কেটে। আপনি ভাত খাইতেছেন না ভাই, আমরা আলু দিয়া খাই না, ভাতের সাথে মাখায় গরুর মাংস যে খাই, এর থেকে মজার কিছু আছে? নাই তো, আমাদের জন্য নাই। আমার মনে হয় পৃথিবীতে এটা এর চেয়ে মজার খাবার হইতে পারে, সাথে একটু ঘন ডাল আর আলু ভর্তা হইলে। ইয়েস, তো আপনি এরকম বা মনে করেন বাসায় ঝোল করে পাঙ্গাস মাছ রান্নলো, ওইটা দিয়ে মাখায় খাইতে মজা লাগে। আবার আলু ভর্তা, ডাল ভাতের একটা মজা আছে। তা আপনি 6টা লোকমা দিয়ে সুশির মতো বেন্টো বক্স বানান না, যে আপনি ইসার থেকে কিনবেন দেশি সুশি, আপনি আমেরিকাতে বা ইউরোপে ইসার থেকে কিনবেন, সুপার মার্কেট থেকে কিনবেন, ওভেনে দিবেন, গরম হয়ে যাবে, যে সুশির মতো নিয়ে মুখে ভরে, চামচ দিয়ে মুখে, 6 গাল 6 রকম। একটা মুরগির তরকারি, একটা কবুতরের তরকারি, কথার কথা বলছে, একটা গরুর তরকারি, বুঝছেন না? আপনি ম্যাস প্রোডাকশন করেন, করে গোল্লা গোল্লা বল বানান, বল বানিয়ে কুইক ফ্রস্ট করে দেন, ফ্লেভার ইনট্যাক্ট থাকতেছে, করেন, অসুবিধা নাই। তো সুশি কিন্তু ওভাবেই আসছে। সুশি এখন যেভাবে আমরা খাই বা বিক্রি হয়, ওইটা কিন্তু অরিজিনাল না, কিন্তু ওই যে রেডিমেড করে ফেলছে। ওয়াই ডোন্ট উই ডু দিস? ক্ষুধা লেগে গেল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ বীর ভাই, আপনি অনেকক্ষণ সময় দিলেন। আমার বিশ্বাস আমরা এই আলাপটা কন্টিনিউ করবো, এবং আমি চাই যে প্রতি বছরকে বছর আমরা একবার করে একটু বসে ইনশাআল্লাহ আপডেট করবো এর মধ্যে কি কি করছে। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।